আসসালামু আলাইকুম। হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক যুক্তিবিদ্যা প্রথম পত্র কোর্সে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আরোহ অনুমান এবং আরোহ অনুমানের যে ভিত্তি আছে সেটা। অর্থাৎ আমরা আজকে আরোহ অনুমানটা কিভাবে হয়, আরোহ অনুমানের যে ভিত্তিগুলা সেই ভিত্তিগুলো আসলে কি কি সেগুলো সম্পর্কে এই অধ্যায়ে একটু ডিটেলে জানার চেষ্টা করব। আমরা ইতিপূর্বে আরোহ অনুমান এবং অবরোহ অনুমান সম্পর্কে অলরেডি অনেকটা ডিটেলে জেনেছি। তো আজকে আমরা আরোহ অনুমানের যে ভিত্তিগুলা সেগুলো সম্পর্কে যদি একটু দেখি তাহলে দেখব অনুমানকে আমরা আসলে দুই ভাগে ভাগ করেছি। কি কি সেগুলো? একটা হচ্ছে আরোহ অনুমান আর একটা কি অবরোহ অনুমান। আরোহ অনুমানে আমরা বিশেষ বিশেষ ব্যক্তি বা বস্তুর ধারণার উপর ভিত্তি করে একটা সার্বিক বাক্যকে সিদ্ধান্ত রূপে অনুমান করি। অর্থাৎ আরোহের বৈশিষ্ট্য কি বিশেষ থেকে সার্বিকে যাওয়া হচ্ছে আরোহের বৈশিষ্ট্য। কি কি আবার দেখো, বিশেষ বিশেষ ব্যক্তি বা বস্তুর ধারণার উপর ভিত্তি করে সার্বিক বাক্যকে সিদ্ধান্ত রূপে অনুমান করি। অর্থাৎ আমরা আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে যাই। এই হচ্ছে আরোহ অনুমানের মেইন বৈশিষ্ট্য। সুতরাং সিদ্ধান্তটি সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে। অর্থাৎ বিশেষ মানে কি অল্প কিছু কিছু, আর সার্বিক মানে কি সবটা বা মানে ব্যক্তির দিক থেকে এটা হচ্ছে কি তোমার বিশাল, ঠিক আছে। এই জন্য এটা বলছে সিদ্ধান্তটা সবসময় আশ্রয় বাক্য থেকে ব্যাপক হবে। তাহলে সিদ্ধান্ত কি হবে? আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে। অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী, অর্থাৎ আমি যে অনুমানটা করতেছি সেটা আমার যে আশ্রয় বাক্যটা আছে সেখান থেকে উপরের দিকে যাবে, অর্থাৎ বিশেষ থেকে বা কিছু থেকে সার্বিকের দিকে গমন করবে। সেজন্য এটা কি অনুমানের গতিটা হচ্ছে এখানে ঊর্ধ্বমুখী। ওকে, এই অধ্যায়ে আমরা আরোহ অনুমানের প্রকৃতি এবং তার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি আরোহ অনুমান নিয়ে। আচ্ছা, আরোহ অনুমানের ধারণাটা কি? আমরা এই বইয়ের পূর্ববর্তী অধ্যায়গুলোতে অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে পার্থক্য আলোচনা করেছি। অবরোহ অনুমানের প্রধান লক্ষ্যটা কি? যুক্তির আকারগত সত্যতা নিরূপণ করা। বস্তুগত সত্যতা নিয়ে এখানে বড় একটা মাথা ঘামানো হয় না। কোথায় বলো তো? অবরোহ অনুমানে। অবরোহ অনুমানের প্রধান লক্ষ্য হচ্ছে যুক্তির আকারগত যে সত্যতা সেটা নিরূপণ করা। এখানে তোমার যে বস্তুগত সত্যতা আছে সেটা নিয়ে খুব বেশি মাথা ঘামানো হয় না। অনুমানের নিয়মকানুনগুলো ঠিকমতো অনুসরণ করে এবং হচ্ছে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হলে অবরোহ অনুমানের একটি যুক্তিকে বৈধ বলে গণ্য করা হয়। তাহলে অবরোহ অনুমানকে বৈধ গণ্য করার উপায়টা কি কি বা যুক্তিগুলা কি কি? অনুমানের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো হচ্ছে তোমার ঠিকঠাক মতো ফিট হতে হবে এবং সিদ্ধান্তটা আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হবে। অর্থাৎ অবরোহ অনুমানে কি হয়? আমরা সার্বিক থেকে বিশেষে, অর্থাৎ মানে বেশি বড় একটা জায়গা থেকে কিছুতে গমন করি। ধরো একটা বিশাল পুকুর থেকে আমি এক বালতি পানি নিলাম, সেটা হচ্ছে কি ওই এক বালতি পানিটা হচ্ছে আমার অবরোহ অনুমান। কিন্তু আমি যদি ওই এক বালতি পানির আকার বা হচ্ছে তোমার কালার বা ওই সমস্ত কোনো কিছু থেকে দেখে নিশ্চিত হতে পারি যেটা পুকুর থেকে এসেছে, তখন আমরা সেটাকে বলবো আরোহ অনুমান। তাহলে অবরোহ কি? বিশাল থেকে কিছুতে বা বিস্তৃত একটা অংশ থেকে কিছু অংশ বা তোমার বিশেষ অংশে গমন করা। সার্বিক থেকে বিশেষে গমন হচ্ছে অবরোহের বৈশিষ্ট্য, আর আরোহের বৈশিষ্ট্য হচ্ছে ঠিক উল্টাটা, অর্থাৎ আমরা কিছু থেকে বিশেষে গমন করব। ওকে, তাহলে দেখো আমরা দেখেছি যে একটি যুক্তি আকারগতভাবে সত্য হলে তা সবসময় বস্তুগতভাবে সত্য নাও হতে পারে। কিরকম? সকল মানুষ হয় মরণশীল, সকল ছাত্র হয় মানুষ, সকল ছাত্র হয় মরণশীল। অবরোহ অনুমানের এই যুক্তিটিতে সংশ্লিষ্ট অনুমানের নিয়ম কানুন সঠিকভাবে পালন করা হয়েছে, তাই যুক্তিটি আকারগতভাবে সত্য। আবার যুক্তিটিতে ব্যবহৃত আশ্রয় বাক্যগুলো এবং তাদের থেকে অনুমিত সিদ্ধান্তটির সাথে বাস্তব জগতের মিল বা সঙ্গতি আছে, তাই যুক্তিটি বস্তুগতভাবেও সত্য। কিন্তু এই যে তোমার হচ্ছে আমি বস্তুগতভাবে সত্য এবং আকারগতভাবে সত্য দুইটা জিনিসই পাইলাম এখানে, এই জিনিসটা সবসময় সমস্ত যুক্তি বাক্যের ক্ষেত্রে নাও হতে পারে। ব্যতিক্রম দেখি, দেখো আরেকটা যুক্তি যদি আমরা দেখি, সকল মানুষ হয় ধনী, সকল ভিক্ষুক হয় মানুষ। তাহলে আমি যদি এখন বলি সকল ভিক্ষুক হয় ধনী, ঠিক আছে, এখানে মানুষটা হচ্ছে তোমার কমন চলে যাবে, অর্থাৎ মধ্যপদ, এই দুটোকে বাদ দিয়ে আমি যদি হচ্ছে সকল ভিক্ষুকের সাথে ধনীর যে তোমার সংশ্লিষ্টতা ওটাকে যদি তোমার সিদ্ধান্তে প্রকাশ করি বা সিদ্ধান্তে প্রমাণ করার চেষ্টা করি, তাহলে কি সেটা সত্য হবে? দেখো অবরোহ অনুমানের এই যুক্তিতে নিয়ম কানুন যেগুলো সেগুলো ঠিকঠাক মতো অনুসরণ করা হয়েছে। ওকে, তার মানে এটা হচ্ছে তোমার আকারগতভাবে সত্য, অর্থাৎ নিয়ম কানুন যদি ঠিকঠাক মতো ফলো করা হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি কি আকারগতভাবে সত্য। কিন্তু এটা কি বস্তুগতভাবে সত্য? ভিক্ষুকরা কি ধনী হয়? দেখো এর প্রথমে আশ্রয় বাক্য সকল মানুষ হয় ধনী, বস্তুগতভাবে মিথ্যা। সকল মানুষ কি আসলে ধনী? আমরা সবাই কি ধনী? আমরা সবাই কিন্তু ধনী না, ঠিক আছে। তাহলে প্রথম যে আশ্রয় বাক্য সেটা সকল মানুষ হয় ধনী, এটা বস্তুগতভাবে মিথ্যা হওয়ার কারণে এখান থেকে যে অনুমিত সিদ্ধান্তটা এসেছে সেটা হবে কি মিথ্যা হবে। এই দেখো ফলে এর থেকে অনুমিত সিদ্ধান্ত সকল ভিক্ষুক হয় ধনী বস্তুগতভাবে মিথ্যা হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে একটা যুক্তির আকারগত সত্যতা নির্ভর করে অনুমানের নিয়ম কানুন যথাযথভাবে পালন করার উপর, আর বস্তুগত সত্যতা নির্ভর করে আশ্রয় বাক্যগুলোর বাস্তব সত্যতার উপর। সত্যতা এক ও অখণ্ড। আকারগত সত্যতা ও বস্তুগত সত্যতা একই সত্যতার দুটি ভিন্ন দিক মাত্র। তাই যে কোনো একটি যুক্তিকে যথার্থ হতে হলে তাকে অবশ্যই কি হতে হবে? আকারগতভাবে এবং বস্তুগতভাবে উভয়ভাবেই সত্য হতে হবে। ওকে,
অবরোহ অনুমানে আমরা লক্ষ্য করি অনুমানের নিয়মগুলো সঠিকভাবে পালন করা হয়েছে কিনা এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে নিয়মসঙ্গতভাবে অনুসৃত হয়েছে কিনা এটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে সিদ্ধান্তটা নিয়ে নিচ্ছি। ওকে, দেখো, যদি একটি যুক্তি অনুমান সংক্রান্ত নিয়মকানুন মেনে চলে, অর্থাৎ তাতে যদি রূপগত সত্যতা থাকে, তাহলে আমরা যুক্তিটিকে বৈধ বলে মনে করি। এটা কোথায়? অবরোহ অনুমানে। ওকে, অবরোহ অনুমানে যেসব আশ্রয় বাক্য ব্যবহার করা হয় তাদেরকে সত্য বলে ধরে নেওয়া হয়, তাদের বাস্তব সত্যতা পরীক্ষা বা প্রমাণ করার চেষ্টা করা হয় না। এইসব যুক্তিবাক্য কিভাবে পাওয়া যায়, এদের সত্যতাকে কিভাবে প্রতিষ্ঠিত করা হয় এবং এদের সত্যতার সাথে বাস্তব জগতের কোনো সঙ্গতি আছে কিনা এইসব প্রশ্ন আমরা তলিয়ে দেখি না। কোথায়? অবরোহ অনুমানে। কিন্তু যুক্তিবিদ্যার লক্ষ্য হচ্ছে কি আকারগত এবং বস্তুগত উভয় সত্যতা নিশ্চিত করা। তাই আমরা কেবল অনুমানের নিয়ম কানুনের উপর নির্ভর করতে পারি না, আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হলে সিদ্ধান্তকে সত্য বলে ধারণ করতে পারি না। আমাদের দেখা দরকার সিদ্ধান্তটিতে বস্তুগত সত্যতা আছে কিনা। বস্তুত সিদ্ধান্তের বস্তুগত সত্যতার উপর নির্ভর করে আশ্রয় বাক্যগুলোর বস্তুগত সত্যতার উপর। আশ্রয় বাক্যগুলো যদি বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হয় এবং সিদ্ধান্ত যদি তাদের থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, ঠিক আছে, কি হবে? আশ্রয় বাক্যগুলো বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে এবং সিদ্ধান্তটা যদি হচ্ছে তাদের থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়, অর্থাৎ বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ সত্যের সাথে যদি হচ্ছে তোমার সঙ্গতিপূর্ণ হয় বা অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাহলে সিদ্ধান্তটি আকারগত এবং বস্তুগত উভয় দিক থেকে সত্যতা অর্জন করতে পারে। ওকে, সুতরাং পূর্ণ সত্যতাকে অর্জন করতে হলে অবরোহ অনুমানে ব্যবহৃত আশ্রয় বাক্যগুলোর বস্তুগত সত্যতা নিরূপণ করবার যথেষ্ট প্রয়োজন আছে। আর এই প্রয়োজন থেকেই সৃষ্টি হয়েছে আরোহ অনুমান। তাহলে আরোহ অনুমানের সৃষ্টি কোত্থেকে? আরোহ অনুমানের সৃষ্টি হচ্ছে পূর্ণ সত্যতাকে অর্জন করার জন্য অবরোহ অনুমানে যে ব্যবহৃত আশ্রয় বাক্যগুলো সেগুলোর বস্তুগত সত্যতা নিরূপণ করার প্রয়োজন থেকে, ঠিক আছে। আর এই প্রয়োজন থেকেই সৃষ্টি হয়েছে আরোহ অনুমান। ক্লিয়ার এটুকু? তাহলে আরোহ অনুমানটা কি? আমার শুধুমাত্র আকারগত সত্যতা অর্জন করলে হবে না, আমাকে বস্তুগত সত্যতাও নিশ্চিত করতে হবে, ঠিক আছে। তো বস্তুগত সত্যতা নিশ্চিত হয়েছে কিনা বা তোমার হচ্ছে অবরোহ অনুমানে আমরা যে সিদ্ধান্তগুলো পাচ্ছি বা যে হচ্ছে তোমার আশ্রয় বাক্যগুলো আছে সেগুলোর সত্যতা নিরূপিত হয়েছে কিনা সেটার জন্যই তোমার আরোহ অনুমানের প্রয়োজন এবং আরোহ অনুমান এভাবেই আসলে উঠে এসেছে। অবরোহ অনুমানে যেসব আশ্রয় বাক্য ব্যবহার করা হয় তাদেরকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। কি কি? সার্বিক যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্য এবং বিশিষ্ট বা একক যুক্তিবাক্য। সার্বিক যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্য, বিশিষ্ট বা একক যুক্তিবাক্য। বিশিষ্ট ও বিশেষ যুক্তিবাক্যের বস্তুগত সত্যতা নির্ধারণ করা তেমন কঠিন কাজ নয়, আমাদের অভিজ্ঞতার সাহায্যেই তাদেরকে বাস্তবের সাথে যাচাই করে দেখা যায়। কিন্তু সার্বিক যুক্তিবাক্যের বস্তুগত সত্যতা নির্ণয় করা একটি সমস্যার ব্যাপার। আমরা জানি যে প্রতিটি সহানুমান্য যুক্তিতে কমপক্ষে একটি সার্বিক যুক্তিবাক্য থাকে। কাজে এরূপ যুক্তিবাক্যের বস্তুগত সত্যতা নিরূপণের একটি উপায় অবলম্বন করা আমাদের পক্ষে নিতান্তই আবশ্যকীয়। আচ্ছা, একটি সার্বিক যুক্তিবাক্য যদি স্বতঃসিদ্ধ নিয়মে হয় তাহলে তার সত্যতা প্রমাণ করার কোনো দরকার পড়ে না, এগুলোকে আমরা বিনা প্রমাণেই সত্য বলে স্বীকার করে নিই। আচ্ছা, এখন স্বতঃসিদ্ধ নিয়ম কি? তোমার হচ্ছে প্রকৃতির যে নিয়মানুগত নীতি আছে বা নিয়মানুবর্তিতা নীতি আছে সেটা থেকে যদি তোমার হচ্ছে বের হয় তাহলে সেটাকে আমরা স্বতঃসিদ্ধ নিয়ম বলতে পারি। তাহলে সেটাকে আমরা বিনা প্রমাণেই সত্য বলে ধারণা করে নিই। সেগুলো কিরকম হতে পারে? নিরীক্ষণের মাধ্যমে আমরা যে সত্যগুলো পাই, যেমন হচ্ছে সূর্য প্রত্যেক দিনই হচ্ছে তোমার কি পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তো এটাকে একটা নিরীক্ষিত স্বতঃসিদ্ধ নিয়ম মাফিক সত্য বলে আমরা ধরে নিতে পারি, ওরকম একটা ব্যাপার। আবার কোনো সার্বিক যুক্তিবাক্য যদি বিশ্লেষক হয় তাহলেও তার সত্যতা প্রমাণ করতে কোনো অসুবিধা নেই। বিশ্লেষক যুক্তিবাক্যের বিধায় তার উদ্দেশ্যের জ্ঞাতার্থ বা যাত্রার্থের অংশ বিশেষকে উল্লেখ করে। অর্থাৎ তোমার যেহেতু উদ্দেশ্যের যাত্রার্থের অংশ বিশেষকে সেটা উল্লেখ করতেছে, তার মানে কি যাত্রার্থ সত্য হলে ওই অংশ বিশেষ কি হবে? সত্য হবে। সো বিশ্লেষক যুক্তিবাক্যের ক্ষেত্রেও তোমার হচ্ছে সত্যতা প্রমাণ করার কোনো প্রয়োজন পড়ে না। এই জাতীয় যুক্তিবাক্যের সত্যতা পরীক্ষার জন্য অভিজ্ঞতার সাহায্য নেওয়ার কোনো দরকার পড়ে না। যুক্তিবাক্যের উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে যদি তার মধ্যে বিধায়কে পাওয়া যায় তাহলে হচ্ছে যুক্তিবাক্যটিকে যথার্থ বলে আমরা ধরে নিতে পারি। কিন্তু সার্বিক যুক্তিবাক্য যদি সংশ্লেষক হয় তাহলে কি করে তার বস্তুগত সত্যতা প্রমাণ করা যাবে? আচ্ছা, সংশ্লেষক মানে বুঝে তো, বিশ্লেষক মানে তোমার হচ্ছে একটা অংশ মানে একটা বড় অংশ থেকে একটা ছোট অংশকে নিয়ে আসা বা বিয়োগ করা, ওইখান থেকে বের করা। আর সংশ্লেষকটা হচ্ছে তোমার নতুন একটা অংশ সেখানে যুক্ত হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সংশ্লেষক যদি হয় তাহলে আমি সার্বিক যুক্তিবাক্যটা কিভাবে বস্তুগত সত্য সেটা আমি প্রমাণ করব। ওকে, সার্বিক যুক্তিবাক্যের মধ্যে যেগুলো ব্যাপকতার দিক থেকে সংকীর্ণতর সেগুলোকে প্রমাণ করবার কোনো অসুবিধা নেই। এই ধরনের বাক্যকে অধিকতর ব্যাপক সার্বিক যুক্তিবাক্যের সিদ্ধান্ত রূপে উপস্থাপন করে তার সত্যতাকে প্রমাণ করা যায়, কিন্তু এভাবে বেশি দূর আগানো যায় না। তাই প্রশ্ন থেকে যায় সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য, বিশেষ করে যেগুলো অসংখ্য অগণিত ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করে, সেগুলোর বস্তুগত সত্যতা কি করে নির্ণয় করা যায়? এই প্রশ্নের উত্তরে বলা যায় যে একমাত্র আরোহ অনুমানের সাহায্যে সার্বিক যুক্তিবাক্যকে সিদ্ধান্ত রূপে স্থাপন করা হয়। অবরোহ অনুমানে যেসব সার্বিক যুক্তিবাক্যকে সত্য বলে ধরে নেওয়া হয়
হয়, আরোহ অনুমানে তাদের বস্তুগত সত্যতাকে প্রমাণ করা হয়। অর্থাৎ অবরোহ অনুমানে আমি যেটাকে মানে যে আশ্রয় বাক্যগুলোকে বা যে সার্বিক যুক্তি বাক্যগুলোকে সত্য বলে ধরে নিচ্ছি, আরোহ অনুমানে সেটাই হচ্ছে আমার কি প্রমাণের বিষয়। ওকে, সেটাকে আমাকে আগে প্রমাণ করতে হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আরোহের সমস্যা হচ্ছে সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্যের বস্তুগত সত্যতা নিরূপণ করা। ঠিক আছে, তাহলে দেখো এই যে সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্যের বস্তুগত সত্যতা নির্ণয় করা হচ্ছে তোমার আরোহের কাজ বা আরোহের সমস্যা। এই সত্যতা নিরূপণ করতে যেয়ে আমাদেরকে বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভর করতে হয়। আমাদের অভিজ্ঞতা খুবই সীমিত। একটি সার্বিক যুক্তি বাক্যের অন্তর্গত সবগুলো বিশেষ দৃষ্টান্ত পরীক্ষা করা কখনোই কি হবে না, সম্ভব হবে না। তাই বিশেষ করে কয়েকটি ঘটনার অভিজ্ঞতার উপর নির্ভর করে আমাদের সার্বিক যুক্তি বাক্য স্থাপন করতে হয়। কয়েকটি বিশিষ্ট বস্তু বা ঘটনা পরীক্ষা করে সার্বিক সত্য প্রকাশ করাকে আমরা বলি সার্বিকীকরণ। তাহলে সার্বিকীকরণ কি? কয়েকটি বিশিষ্ট বস্তু বা ঘটনা পরীক্ষা করে কোনো সার্বিক সত্য প্রতিষ্ঠা করাটাই হচ্ছে সার্বিকীকরণ। আবার বলছি, কয়েকটি বিশিষ্ট বস্তু বা ঘটনা পরীক্ষা করে কোনো সার্বিক সত্য প্রতিষ্ঠা করাকে আমরা বলতেছি সার্বিকীকরণ। পরিসংখ্যানের স্যাম্পল নিয়ে পপুলেশনের মান বের করার মতো একটা বিষয়। ওকে, আমরা কয়েকটা ঘটনা পরীক্ষা করে ওই ঘটনার রিলেটেড যে সমস্ত বিষয় আছে সেগুলোর জন্য ওই ঘটনার থেকে পরীক্ষিত যে মানটা আমরা পেলাম সেই মানটাকে ওই যে হচ্ছে বাকি যেগুলো আছে অর্থাৎ ওই ঘটনা মানে ওইগুলোর সাথে সংশ্লিষ্ট বা ওই রকম বা ওই ধরনের সেগুলোর উপর ওই মানটাকে বা ওই ফলাফলটাকে আমরা ইমপ্লিমেন্ট করি। ফলে আমরা হচ্ছে এই জিনিসটাকে একটা সার্বিক সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে পারি এবং এটাকে বলতেছি আমরা সার্বিকীকরণ। ওকে, আরোহের প্রধান সমস্যা হলো কোন যুক্তিতে বা কোন শর্তে আমরা বিশেষ বিশেষ অভিজ্ঞতার জ্ঞান থেকে সমষ্টির জ্ঞানে পদার্পণ করতে পারি তা নির্ণয় করা। ঠিক আছে, অনেক সময় আমরা লক্ষ্য করি যে কোনো ক্ষেত্রে বহু সংখ্যক বিশেষ দৃষ্টান্ত পরীক্ষা করেও সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা যাচ্ছে না। আবার কোনো ক্ষেত্রে একটি বা দুটি দৃষ্টান্ত সতর্কতার সাথে পরীক্ষা করেই নিশ্চয়তার সাথে সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। যুক্তিবিদ মিল আরোহের সমস্যা সম্বন্ধে একটি সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। আরোহের সমস্যা হলো কোন শর্তে এবং কোন অবস্থায় এবং কেমন করে বিশিষ্ট ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা যায় তা নির্ণয় করতে পারা। আচ্ছা, আরোহ অনুমানে আমরা কিছু সংখ্যক বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। এখানে আমরা কিছু থেকে সামগ্রী, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত ঘটনায় বিশেষ থেকে সার্বিক বাক্যে পদার্পণ করি। এখানে মুষ্টিমেয় বিশেষ দৃষ্টান্ত পরীক্ষা করে বিরাট একটি লম্ফ দিয়ে একবারে সমজাতীয় সমুদ্র দৃষ্টান্ত সম্বন্ধে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করা হয়। এই যে তোমার লম্ফটার কথা বললো, এটাকে বলতে হচ্ছে আরোহমূলক উল্লম্ফন। ওকে, আমরা এটা নিয়ে আগে পড়েছি, আমরা এটা নিয়ে এখানেও হয়তো কিছুটা পড়াশোনা করব। এখানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তের ব্যবধান ও দূরত্ব অনেক বেশি। তাই প্রশ্ন জাগে মাত্র কিছু সংখ্যক দৃষ্টান্ত পরীক্ষা করে আমরা কিভাবে সমগ্র দৃষ্টান্ত সম্বন্ধে কোনো বক্তব্য প্রকাশ করতে পারি। যুক্তিবিদেরা মনে করেন যে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে গমনের পূর্বে বিজ্ঞানের দুটি প্রতিষ্ঠিত নিয়ম যথা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকর নিয়মের উপর নির্ভর করলে আশ্রয়বাক্য সিদ্ধান্তের মধ্যে যে বিরাট ব্যবধানটা আছে সেটাকে অতিক্রম করে সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব হতে পারে। তাহলে দেখো, যুক্তিবিদেরা কি মনে করেন? আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে গমনের পূর্বে বিজ্ঞানের দুটি প্রতিষ্ঠিত নিয়ম। কি কি প্রতিষ্ঠিত নিয়ম? একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, অর্থাৎ প্রকৃতি যে নিয়মে সবসময় তার কাজগুলো করে আসছে বা যে নিয়মে সবসময় ওই ধরনের কাজগুলো হয়ে আসছে ওই নিয়ম বা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, এবং কার্যকারণ নিয়মের উপর নির্ভর করলে, অর্থাৎ কার্যকারণ নিয়মটা কি? কাজের কারণ কি এবং কারণের কার্য কি, ওইটা নিয়ে আমরা অলরেডি আগের অধ্যায়গুলোতে বেশ ডিটেলে আলোচনা করেছি। তো কার্যকারণ নিয়ম সম্পর্কে আমি খুব বেশি ডিটেলে এখন যাব না। অর্থাৎ তোমার কাজের কারণটা প্রমাণ করা বা হচ্ছে তোমার কারণের কাজটা কি হবে বা তোমার একটা কার্য ঘটার পিছনে কারণটা কি সেটা বের করাটাই হচ্ছে কি তোমার কার্যকরণ নিয়ম। ওকে, এই দুইটা নিয়মের উপর যদি আমরা নির্ভর করি তাহলে আমরা হচ্ছে আশ্রয়বাক্য সিদ্ধান্তের মধ্যে যে বিরাট ব্যবধানটা অর্থাৎ আরোহমূলক উল্লম্ফন যেটার জন্য প্রয়োজন সেটাকে আমরা গ্যাপটাকে হচ্ছে তোমার অতিক্রম করে এবং হচ্ছে তোমার যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তে চলে যেতে পারি। ওকে, এই হচ্ছে তোমার আরোহ অনুমানের মোটামুটি একটা র্যাপ আপ ধারণা। আচ্ছা, এখন প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কি? প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুসারে প্রকৃতি একই রূপ পরিস্থিতিতে সবসময় একই রকম আচরণ করে। এটাই হচ্ছে কি তোমার প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। কি হলো এটা? আচ্ছা, আর কার্যকরণ নিয়ম অনুসারে প্রতিটি ঘটনারই কোন একটি কারণ আছে। ওকে, প্রতিটি ঘটনার একটা কারণ আছে বা প্রতিটা কারণের আগেই কি একটা কার্য আছে। ওকে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কি? প্রকৃতি একটা নির্দিষ্ট পরিস্থিতি বা একই রকম পরিস্থিতিতে সবসময় একই রকম আচরণ করবে, এটা হচ্ছে তোমার নিয়মানুবর্তিতা নীতি। আর কার্যকরণ নিয়মটা কি? কার্যকরণ নিয়ম হচ্ছে প্রতিটি ঘটনার পিছনে একটা না একটা রিজন থাকবে, এ হচ্ছে তোমার কার্যকরণ নিয়ম। বিনা কারণে কোনো কিছুই ঘটে না। একজন মানুষের মৃত্যু ঘটলে আমরা বুঝতে পারি এর নিশ্চয়ই একটি কারণ আছে। আবার আমরা এটাও ধারণা করি যে আজ যে কারণে একটি লোকের মৃত্যু ঘটলো সেই একই কারণে ভবিষ্যতে আরো অনেক লোক মারা যেতে পারে।
তাই আমরা আমাদের অভিজ্ঞতার সাহায্যে 2-4 জন মানুষের মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণ করলে সকল মানুষের যে মৃত্যুর ব্যাপারটি ওটা অনুমান করতে পারি এবং বলতে পারি যে সকল মানুষ হয় কি মরণশীল। ওকে, এই সার্বিক যুক্তি বাক্যটি আমরা স্থাপন করতে পারি। যেহেতু প্রকৃতি সবসময় নিয়মানুবর্তী এবং প্রকৃতির সব ঘটনায় কার্যকারণ নিয়মের আবদ্ধ, সেহেতু আমাদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত ওই ধরনের সার্বিক যুক্তি বাক্যের বস্তুগত সত্যতা সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি। এটুকু ক্লিয়ার তোমাদের কাছে যে কিভাবে কাজ করে? প্রকৃতিতে একই ঘটনা একই রকম পরিস্থিতিতে সব সময় একই রকম ভাবেই ঘটবে, এটা হচ্ছে তোমার প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। আর কার্যকারণ নিয়ম কি? এটা হচ্ছে প্রত্যেকটা ঘটনা, যে ঘটনাই হোক না কেন সেটার পিছনে একটা কারণ অবস্থিত থাকবে। ওকে, তো আমাদের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং হচ্ছে তোমার কার্যকারণ নিয়ম, এই দুইটার উপর নির্ভর করে আমরা আসলে এই যে সার্বিক যুক্তিবাক্যগুলো এগুলোকে স্থাপন করতে পারি। ওকে, আচ্ছা, ঠিক আছে তাহলে। এবং যুক্তিবাক্য স্থাপন করি এবং শুধু তাই না, আমরা হচ্ছে এই সার্বিক যুক্তিবাক্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারি বা বস্তুগত সত্যতা সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি। ওকে, আমরা এতক্ষণ পর্যন্ত আরোহণ অনুমানের ধারণা পেলাম। এখন হচ্ছে আমরা আরোহণ অনুমানের সংজ্ঞাটা দেখি। সংজ্ঞাটা কি বলছে? কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো সার্বিক সিদ্ধান্ত অনুমান করার যে পদ্ধতি, তাকে আমরা আরোহ বলছি। আবার বলি, কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো সার্বিক সিদ্ধান্ত অনুমান করার যে প্রক্রিয়া বা প্রসেস, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা আরোহ অনুমান বলছি। আরোহ অনুমানে আমরা আমাদের অভিজ্ঞতার সাহায্যে বাস্তব জগতের কতিপয় বিশিষ্ট ঘটনা সম্বন্ধে যে জ্ঞান লাভ করি, তার উপর নির্ভর করে কোনো একটি গোটা শ্রেণী বা জাতি সম্বন্ধে প্রযোজ্য এরূপ একটি সিদ্ধান্ত অনুমান করি। আমাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান খুবই সীমিত, কোনো সার্বিক বাক্যের অন্তর্গত সমুদয় ক্ষেত্র পরীক্ষা নিরীক্ষা করা আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা, সার্বিক বাক্যের ক্ষেত্রে কি হয়? ধরো আমি যদি বলি সকল মানুষ হয় মরণশীল, আমার পক্ষে কি সম্ভব সমস্ত মানুষের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে তাদের মৃত্যু সম্পর্কে নিশ্চিত ধারণা নিয়ে একদম মানে পরীক্ষা করে তারা মারা গিয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হয়ে তারপরে ওই সত্যতা বা ওইটা সম্পর্কে একটা সিদ্ধান্ত নেওয়া, এই জিনিসটা কি আমার পক্ষে পসিবল? পৃথিবীর সারা মানুষ মরার অনেক আগে তো আমি নিজেই মারা যেতে পারি, তাই না? তো ওভাবে আমার আসলে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। আমি কি করব? আমি দেখবো আমার আশেপাশে যে কয়জন মানুষ মারা গিয়েছে তাদের সকলেরই মৃত্যুটা মানে নিশ্চিত ছিল কিনা, বা এই পর্যন্ত যতজন মানুষ সারা পৃথিবীতে মারা গিয়েছে তারা সকলেই জন্ম নেওয়ার কারণে মৃত্যুর মুখে পতিত হতে বাধ্য হয়েছেন কিনা। মানে মানুষের তো বেঁচে থাকার শখ বা বেঁচে থাকার ইচ্ছাটা চিরন্তন, তাই না? সো চিরন্তন থাকার পরও তাদের মৃত্যু এসেছে, অতীত থেকে এই পর্যন্ত আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতায় বলে যে মৃত্যু অনিবার্য। সো সেটা থেকে আমরা কি করতে পারি? সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে বা আমাদের যে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, এই অভিজ্ঞতা লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে সার্বিক বাক্যের যে হচ্ছে তোমার কিছু কিছু উদাহরণ নিই, সার্বিক বাক্যের একটা যুক্তিসঙ্গতা বা একটা তোমার হচ্ছে নিশ্চিতকরণ অভিজ্ঞতার মাধ্যমে কাজে লাগিয়ে আমি নিশ্চিত হতে পারি যে একটা সার্বিক সত্য প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো একটা সার্বিক বাক্যের অন্তর্গত যে সমুদয় ক্ষেত্র, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা আমার পক্ষে সম্ভব না। সারা পৃথিবীতে যতজন মানুষ মারা গিয়েছে তাদের সবার মৃত্যুকে আমি চোখে দেখিনি, তো আমার পক্ষে আসলে সমুদয় ক্ষেত্র পরীক্ষা নিরীক্ষা করা পসিবল না। তো আমরা একই জাতীয় কয়েকটি দৃষ্টান্ত পরীক্ষা করে যে জ্ঞান পাই তাকেই সমুদয় দৃষ্টান্তের বেলায় সত্য বলে ধরে নিই। আমি আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান যেটা হচ্ছে এই অতীত থেকে এখন পর্যন্ত এসে আমি পেয়েছি বা আমি হচ্ছে এই জিনিসটা সম্পর্কে জানি, সেই যে অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান আছে, সেই জ্ঞানটাকে আমি সমুদয় দৃষ্টান্তের বেলায় অর্থাৎ সকল মানুষের বেলায় সত্য হিসেবে ধরে নিব। এভাবে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে তাদের সমজাতীয় সকল বস্তু বা ঘটনা সম্বন্ধে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার নাম হচ্ছে আরোহ। আচ্ছা, আরোহ অনুমানে আমরা কিছু থেকে সমগ্রে, জানা থেকে অজানা এবং নিরীক্ষিত বস্তু থেকে অনিরীক্ষিত বস্তু বা ঘটনায় পদার্পণ করি। অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী, কেননা এরূপ অনুমানে আশ্রয় বাক্যগুলো বিশিষ্ট যুক্তিবাক্য এবং সিদ্ধান্তগুলো হচ্ছে সার্বিক যুক্তিবাক্য। কেন ঊর্ধ্বমুখী? তোমাকে যদি প্রশ্ন করে যে অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী কেন, এই ধরনের সিম্পল কোয়েশ্চেন যদিও খুব বেশি আসার চান্স কম, এবং আসলে প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় সেগুলো থেকে আসার কথা। অর্থাৎ তোমরা হচ্ছে ফার্স্ট টার্ম বা তোমাদের প্রথম সাময়িক পরীক্ষাগুলো যেগুলো আনসার করেছো বা যে অধ্যায়গুলো পড়েছো কভার করেছো সেগুলোর মধ্যে আসার কথা। শেষের দিক থেকে একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন আসে, তোমাকে হচ্ছে নমুনা দিয়ে থাকবে, সেখান থেকে তুমি হচ্ছে যুক্তিবাক্যের নিয়ম অনুসারে বিশ্লেষণ করবে। ওই জিনিসগুলো তোমার কাছ থেকে বেশি এক্সপেক্ট করা হয়। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী কেন, এই প্রশ্ন যদি তোমাকে করা হয় তাহলে উত্তরটা কি হবে? আশ্রয় বাক্যগুলো হচ্ছে এই সমস্ত অনুমানে বিশিষ্ট এবং সিদ্ধান্তগুলো হয় সার্বিক, এই জন্য এটাকে আমরা বলতেছি অনুমানের গতি ঊর্ধ্বমুখী। অর্থাৎ আমরা কম জানা থেকে বেশি জানায় গমন করি, এই জন্য এটা কম থেকে বেশিতে যাওয়াটাকে আমরা ঊর্ধ্বমুখী গতি বলে অবহিত করেছি। আবার যদি বেশি থেকে কমে আসতাম তখন সেটাকে আমরা বলতাম নিম্নমুখী। সেটা কিসের বেলায় প্রযোজ্য? সেটা কিন্তু অবরোহ অনুমানের বেলায় সেই জ্ঞানটা বা হচ্ছে তোমার সেই গতিটা প্রযোজ্য। ওকে, আচ্ছা, উদাহরণ দেখি আমরা। দেখো, কামাল হয় মরণশীল, জামাল হয় মরণশীল, বিমল হয় মরণশীল,
সালমা হয় মরণশীল। এই যে 4টা মানুষের উদাহরণ আমি পেলাম বা 4টা মানুষের দৃষ্টান্ত আমি পেলাম, সেখান থেকে আমি একটা, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার বিশেষ বিশেষ উদাহরণ বা তোমার হচ্ছে বিশেষ ঘটনা। এই 4টা বিশেষ ঘটনাকে আমি হচ্ছে একীভূত করে কি পেলাম, পেলাম যে সকল মানুষ হয় মরণশীল। তাহলে সকল মানুষ সম্পর্কে অর্থাৎ বিশেষ থেকে আমি কি করলাম, সকলে, কিছু থেকে সকলে গমন করলাম। আমি কিছু মানুষের ডাটা জানি, কিছু মানুষের তথ্য জানি, সেখান থেকে সেম টাইপের সকলের ক্ষেত্রে আমি সেম যে ইয়াটা আছে, আমার ধারণাটা আছে বা সত্যটাকে আমি হচ্ছে তোমার ইমপ্লিমেন্ট করতে পারি বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সহজ কথায় বলে, আশ্রয় বাক্য থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আচ্ছা দেখো, এখানে বলেছে কি, এক্ষেত্রে আমরা অভিজ্ঞতার সাহায্যে কামাল জামাল প্রমুখ ব্যক্তি মানুষের মৃত্যু সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান লাভ করি। অবশ্য এই জ্ঞান খুবই সীমিত, মাত্র 4জন মানুষের কথা এখানে বলা হয়েছে, কারণ অতীত বর্তমান ও ভবিষ্যতে সব মানুষের মৃত্যু সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করা কি আমাদের পক্ষে সম্ভব না। তবু আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতায় বিশ্বাস স্থাপন করে কতিপয় মানুষের মৃত্যুর অভিজ্ঞতার উপর নির্ভর করে মানব জাতির মানে সমগ্র মানব জাতির মরণশীলতা সম্বন্ধে একটি সিদ্ধান্ত স্থাপন করতে পেরেছি বা স্থাপন করেছি। সো এই হচ্ছে আমার কিছু থেকে সকলে গমনের প্রক্রিয়া, যেটাকে আমি আরোহ বলছি। ওকে, আচ্ছা, যুক্তিবিদ্যার ইতিহাস ঘাটলে আরোহ অনুমান সম্বন্ধে যুক্তিবিদ্যার বিভিন্ন প্রদত্ত বিভিন্ন সংজ্ঞার সন্ধান পাওয়া যায়। নিম্নে কয়েকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা উল্লেখ করা হলো, দেখো কি কি। আরোহ হচ্ছে মনের সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা অনুমান করি যে যাকে আমরা বিশেষ বিশেষ সত্য বলে জানি তা সব ক্ষেত্রে সত্য হবে, যাতে কিছু নিরূপণযোগ্য বিষয়ে পূর্ববর্তী ক্ষেত্রের সাথে মিল থাকে। এটা হচ্ছে তোমার যুক্তিবিদ মিল এই সংজ্ঞাটা প্রদান করেছেন আরোহ অনুমান সম্বন্ধে। আরো হলো বিশেষ থেকে সার্বিক অথবা কম ব্যাপক থেকে বেশি ব্যাপক বাক্যের একটি ন্যায়সঙ্গত অনুমান। এটা বলেছেন যুক্তিবিদ ফলার। ঘটনাবলী নিরীক্ষণের মাধ্যমে একটি সার্বিক যুক্তি বাক্য পৌঁছানোকেই আরোহ বলে, এটা বলেছেন যুক্তিবিদ ব্যান। আরোহ বলতে আমরা বুঝি এমন একটি অনুমান যেখানে প্রকৃতির নিয়মানুবর্তিতায় বিশ্বাস স্থাপন করে পর্যবেক্ষণের উপর নির্ভর করে আমরা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্যে প্রদার্পণ করি। এটা বলেছেন কার্ডেথ্রিত। অর্থাৎ কি, দেখো আমি কি করি, এমন একটা অনুমান যেখানে আমি প্রকৃতির নিয়মানুবর্তিতার উপর বিশ্বাস স্থাপন করি, পর্যবেক্ষণের উপর নির্ভর করে, অর্থাৎ অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে কাজে লাগায় এবং হচ্ছে একটা সার্বিক সংশ্লেষক, এই যে সংশ্লেষক কথাটা এখানে ইম্পর্টেন্ট, যুক্তিবাক্যে পদার্পণ করি। অর্থাৎ আমি যে যুক্তিবাক্যটা পাবো বা যে সিদ্ধান্তটা পাবো সেটা যেহেতু সার্বিক, সেখানে কি হবে, নিশ্চয়ই কোনো নতুন তথ্যের সংশ্লেষণ বা সংযোজন থাকবে, এই জন্য এটাকে বলা হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য। ওকে, বিশেষ ঘটনাসমূহের ভিত্তিতে সার্বিক নিয়ম প্রতিষ্ঠার যুক্তিসঙ্গ প্রক্রিয়াকে আরোহ বলে, এটা বলেছেন যুক্তিবিদ জয়েস। বিশেষ বিশেষ দৃষ্টান্তের সাদৃশ্যকে বিচার বিশ্লেষণের মাধ্যমে সার্বিক দৃষ্টান্ত প্রতিষ্ঠার যে সারধর্ম তাকে বলা হয় আরোহ, এটা বলেছেন যুক্তিবিদ জোসেফ। এভাবে আমরা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা পেয়েছি, আরও হয়তো কিছু থাকার কথা, আচ্ছা কমিয়ে দিয়েছে। দেখো তারপর এটা কি, বিভিন্ন যুক্তিবিদ প্রদত্ত আরোহের উপরোক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে আরোহ হচ্ছে অনুমানের একটি বিশেষ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় বিশেষ কিছু বস্তু বা ঘটনার পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয়। এতে আমাদের বাস্তব অভিজ্ঞতার জগৎ থেকে প্রথমে বিশেষ দৃষ্টান্তগুলো সংগ্রহ করা হয়, তারপর সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যে জ্ঞান লাভ করা যায় তার ভিত্তিতে একটি সার্বিক নিয়ম প্রতিষ্ঠা করা হয়। আরোহ অনুমানের সিদ্ধান্ত স্থাপনের সময় দুটি মূল পূর্বানুমানের উপর নির্ভর করতে হয়। এরা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণের নিয়ম। এটা আমরা অলরেডি বলেছি বেশ কয়েকবার। যেমন মানুষের মৃত্যু প্রকৃতির নিয়মানুবর্তিতার একটি নিদর্শন। মৃত্যুর ঘটনাগুলো একই রকম নিয়মের অনুসারী, তবে কোনো মৃত্যু বিনা কারণে ঘটে না। প্রতিটি মৃত্যুর ঘটনার পিছনে যথাযথ কারণ থাকে। তাই আরোহ অনুমানে বিশেষ মৃত্যুর ঘটনাকে পরীক্ষা নিরীক্ষা করে জীবন ও মৃত্যুর মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে এবং প্রকৃতির নিয়মানুবর্তিতায় আস্থা রেখে সকল মানুষের মরণশীল এই সার্বিক সিদ্ধান্তটিকে স্থাপন করা যায়। সুতরাং আমরা বলতে পারি যে কতিপয় বিশেষ ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো সার্বিক সত্য বা নিয়ম প্রতিষ্ঠা করাকেই বা করার পদ্ধতিকেই আরোহ অনুমান বলে। তাই আরোহ অনুমানের সিদ্ধান্তটি সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়। আচ্ছা, আরোহ অনুমানের বৈশিষ্ট্য কি কি? অনুমান প্রক্রিয়ার একটা বিশেষ দিক হচ্ছে আরোহ অনুমান। এর মধ্যে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেগুলোকে আরোহ অনুমানকে অবরোহ অনুমান থেকে আলাদা করে রাখে। কি কি? আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক। আমরা অলরেডি এই কথাটা বারবার বলছি যে আশ্রয় বাক্যগুলো হবে বিশিষ্ট, সিদ্ধান্ত হবে সার্বিক। সুতরাং অবশ্যই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা কি হবে, ব্যাপক হবে, বেশি। আরোহ অনুমান হচ্ছে কিছু থেকে সকলে গমনের একটি প্রক্রিয়া। এতে আমরা কতিপয় বিশিষ্ট ধারণা থেকে শুরু করে একটি সার্বিক ধারণায় গমন করি। অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী। এর আশ্রয় বাক্যগুলো বিশিষ্ট বা বিশেষ যুক্তি বাক্য এবং সিদ্ধান্তটি একটি সার্বিক যুক্তি বাক্য, অর্থাৎ এর সিদ্ধান্ত সব ক্ষেত্রে আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক। আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক যুক্তি বাক্য, অর্থাৎ একে তো বেশি ব্যাপক, তারপরে এটা হতে হবে একটা সার্বিক যুক্তি বাক্য বলে। আরোহ অনুমানের সিদ্ধান্ত রূপে যে বাক্যটি স্থাপন করা হয় তা একটি সার্বিক যুক্তি বাক্য, বিশেষ যুক্তি বাক্য নয়। ওকে,
একটি সার্বিক যুক্তি বাক্যে বিধেয় পদটি তার উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তার্থের উপর আরোপিত হয়। এরূপ অনুমানে আমরা কিছু মানুষকে মূর্তি দেখে সকল মানুষের মৃত্যু সম্বন্ধে অনুমান করে থাকি। অর্থাৎ মরণশীলতা এই গুণটিকে সমগ্র মানব জাতির ক্ষেত্রে আমরা ইমপ্লিমেন্ট করি বা প্রয়োগ করি। সকল মানুষ হয় মরণশীল, এই সার্বিক যুক্তি বাক্যটা এভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি। ওকে, আচ্ছা, আরোহ অনুমান বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে। আরোহ অনুমানে যে সার্বিক সিদ্ধান্তটি স্থাপন করা হয় তা নির্ভর করে একটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের উপর। অভিজ্ঞতার সাহায্যে আমরা বাস্তব জগতের বিশেষ বিশেষ ঘটনা সম্বন্ধে জ্ঞান লাভ করি। এই বাস্তব জ্ঞানের উপর ভিত্তি করে আমরা শেষ পর্যন্ত একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। যেমন রহিম, করিম প্রভৃতি কয়েকজন ব্যক্তি মানুষের মৃত্যুর বাস্তব ঘটনাকে প্রত্যক্ষ করে আমরা সকল মানুষের মরণশীলতা অনুমান করি। আরোহ অনুমানে একটি আরোহমূলক লম্ফ বর্তমান থাকে, অর্থাৎ তোমার হচ্ছে সিদ্ধান্ত এবং আশ্রয় বাক্যের মধ্যে একটা গ্যাপ থাকে। কি গ্যাপ? আরোহ অনুমানে আমরা কিছু থেকে সকলে, জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে পদার্পণ করি। আমরা প্রথমে কয়েকটি বিশেষ ঘটনাকে প্রত্যক্ষ করে যে জ্ঞান পাই তার উপর নির্ভর করে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমুদয় ঘটনা সম্বন্ধে একটা সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। এভাবে কতিপয় জানা ঘটনাকে ভিত্তি করে অজানা ঘটনায় যাওয়া, বিশেষ থেকে সার্বিক এবং কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে গমন করার যে বেশি ব্যাপক সিদ্ধান্তে উত্তরণ অর্থাৎ বেশি ব্যাপক সিদ্ধান্তে যাওয়া, যে সে যাওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে আরোহমূলক লম্ফ। তো তোমাকে কি বলছে? আরোহ অনুমানে একটা আরোহমূলক লম্ফ অবশ্যই বর্তমান থাকবে। এই যে আমি হচ্ছে কম থেকে বেশি ব্যাপকে যাচ্ছে, এটাই হচ্ছে কি সেই আরোহমূলক লম্ফ। আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে। আরোহ অনুমানে আমরা গুটি কয়েক বিশেষ দৃষ্টান্ত পরীক্ষা করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। কিন্তু প্রশ্ন ওঠে কিসের ভিত্তিতে আমরা এভাবে কতিপয় থেকে সমুদয়ে পৌঁছাতে পারি? জবাবে বলা যায় যে এক্ষেত্রে আমরা বিজ্ঞানের একটি মৌলিক নিয়ম, অর্থাৎ তোমার প্রকৃতির যে নিয়মানুবর্তিতা নীতি আছে সেটি এবং এটির উপর আমি নির্ভর করে থাকি। এই নীতির অর্থ হলো প্রকৃতির নিয়মের অনুসারী, অর্থাৎ প্রকৃতি সবসময় একই অবস্থায় একইভাবে কাজ করবে। ঠিক আছে, একই অবস্থাতে কখনোই ভিন্ন ভিন্নভাবে প্রকৃতি কাজ করে না। আরোহের সিদ্ধান্ত স্থাপনের পূর্বে আমরা যখন কতিপয় মানুষের মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণ করি তখন আমরা প্রকৃতির নিয়ম অনুবর্তিতা অনুসারে বিশ্বাস করি যে প্রকৃতির চিরদিন একই রূপে মানুষের মৃত্যু ঘটিয়েছে এবং ঘটাতে থাকবে। তাই আমরা মানুষের মৃত্যু সম্পর্কে একটা সার্বিক সিদ্ধান্তে কি করতে পারি? অনুমান করতে পারি বা সার্বিক সিদ্ধান্তে যেতে পারি। আরোহ অনুমান বিজ্ঞানের আরেকটি মৌলিক নিয়ম তথা কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে। এই নিয়মের অর্থ হলো প্রতিটি ঘটনারই কি হবে? একটা না একটা কারণ থাকবে। কারণ ছাড়া কোনো কিছুই ঘটতে পারে না। মানুষের মৃত্যু ঘটে, এর নিশ্চয়ই একটি কি কারণ আছে। এই কারণ অনুসন্ধান করতে যে আমরা মানুষ ও মরণশীলতার মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করি। এই ভিত্তিতে আমরা সকল মানুষের মৃত্যু সম্পর্কে একটা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আচ্ছা, আরোহ অনুমান বস্তুগত সত্যতার নিশ্চয়তা প্রদান করে। আরোহ অনুমানে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে অনুমানের আশ্রয়বাক্য সংগ্রহ করি এবং তারই ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করি। এর আশ্রয়বাক্যগুলো বস্তুগতভাবে সত্য বলে এর সিদ্ধান্তও কি হবে? বস্তুগত সত্যতার দাবি রাখে। অবরোহ অনুমানের মতো আরোহ অনুমানের নিজস্ব তেমন কোনো নিয়ম কারণ নেই, তবে বিজ্ঞানের দুটি প্রতিষ্ঠিত নিয়ম যথা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকরণ নিয়মের উপর আরোহ অনুমানের নির্ভরতা আছে বলে এবং এর আশ্রয়বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে সংগৃহীত হয় বলে এরূপ অনুমানকে আকারগত এবং বস্তুগত উভয় দিক দিয়ে সত্য বলে নিশ্চিত করা যায়। ওকে, তো এই হচ্ছে তো আমার আরোহ অনুমানের যে বৈশিষ্ট্যগুলা সেগুলা। তো আরোহ অনুমানের যে বিভিন্ন স্তর আছে সে সম্পর্কে আমরা একটু দেখি চলো। আরোহ অনুমানের প্রধান লক্ষ্য কি? ঘটনাবলী যেগুলো আছে সেগুলোর মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে বিশেষ থেকে সার্বিক উত্তরণ করা, এটা হচ্ছে কি আরোহ অনুমানের প্রধান লক্ষ্য। কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার অর্থ হচ্ছে কোনো জানা কার্যের কারণ আবিষ্কার করা অথবা কোনো জানা কারণের কার্য আবিষ্কার করা। এটা দুই দিক থেকেই সিমultaneously ট্রু। কি দেখো, কোনো জানা কার্যের কারণ আবিষ্কার করা অথবা কোনো জানা কারণের কার্য আবিষ্কার করা। কিন্তু আমরা জানি যে প্রাকৃতিক বস্তু ঘটনাবলী খুবই জটিল, এদের একটির মধ্যে অন্যটি মিলেমিশে ঘটে বা অবস্থান করে, কাজে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। সুনিয়ন্ত্রিত পদ্ধতি অনুসরণ করে একটি দীর্ঘ পথ অতিক্রম করতে পারলে এ ব্যাপারে সফলতা অর্জন করা যায়। যুক্তিবিদরা তাই আরোহ অনুমানের পদ্ধতির ক্ষেত্রে কিছু স্তর বা ধাপের নির্দেশ দিয়েছে। সেগুলো কি কি দেখো। সংজ্ঞা, কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের উদ্দেশ্যে আমরা যে বিষয়টিকে বেছে নেই প্রথমেই তার একটা সংজ্ঞা দিয়ে দেওয়া দরকার, অর্থাৎ তার সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণাকে ক্লিয়ার করে দেওয়া, সুস্পষ্ট ধারণা নিজেদেরই থাকা দরকার যাতে অন্যান্য বিষয়ের সাথে তাকে আমরা গুলিয়ে না ফেলি, তালগোল পাকিয়ে না ফেলি। কোনো বিষয় সম্বন্ধে সুস্পষ্ট ধারণা লাভের জন্য বিজ্ঞানী সংজ্ঞা দেওয়ানকে উৎকৃষ্ট পন্থা হিসেবে বিবেচনা করা হয়। যেমন আমরা যদি ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করতে চাই তাহলে প্রথমেই এই রোগটি কি এবং এর মধ্যে কি কি লক্ষণ আছে সেই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে? বলতে হবে বা ডিসক্রাইব, এটা তোমাদের ভালো করে জেনে নিতে হবে, তাই না?
ওকে, যাতে আমরা হচ্ছে মানে কেন এটা জেনে নিতে হবে, যাতে হচ্ছে ম্যালেরিয়া বাদে অন্যান্য যে রোগীরা আছে বা অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আছে, ম্যালেরিয়া ছাড়া অন্যান্য রোগের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের মাথা ঘামাতে না হয়। আমরা যদি ম্যালেরিয়া সম্পর্কে বা ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করতে চাই, তাহলে শুধু ম্যালেরিয়ার সংজ্ঞাগুলো বা ম্যালেরিয়ার লক্ষণগুলো জেনে ম্যালেরিয়ার রোগীদের নিয়ে আমাদের কি করতে হবে, অনুসন্ধান করতে হবে। সেজন্য আমাদের কি করতে হবে, ম্যালেরিয়া রোগের সংজ্ঞাটা আগেই দিয়ে দিতে হবে। ওকে, অর্থাৎ ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করার পূর্বে এর একটা সংজ্ঞা নির্ণয় করা দরকার। তো আমাদের আরোহ অনুমানের প্রথম স্তরটা হচ্ছে কি, সংজ্ঞা প্রদান স্তর। পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, এরপরে আসে নির্বাচিত বিষয়ের উপর পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের অর্থ হলো সুনিয়ন্ত্রিত বা উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ। নিরীক্ষণ ও পরীক্ষণ উভয়ই পর্যবেক্ষণের অন্তর্ভুক্ত। পর্যবেক্ষণের সাহায্যে আমরা নির্বাচিত বিষয়টি উপস্থিত এরূপ কিছু কিছু দৃষ্টান্তের সংস্পর্শে আসি, তাদের উপর অনুসন্ধান কাজ চালাই, নির্বাচিত ঘটনার পারিপার্শ্বিক অবস্থা, তার আগের এবং পরের ঘটনা প্রবাহ লক্ষ্য করি। তবে ঘটনাবলী প্রকৃতিতে খুবই জটিল অবস্থায় থাকে, তাই কাজের সুবিধার্থে জটিল ঘটনাকে সরল অংশসমূহে ভাগ করে তোমার হচ্ছে তাদের মধ্যে কোনটি প্রয়োজনীয় আর কোনটি অত প্রয়োজনীয় না, অপ্রয়োজনীয় তা নির্ধারণ করা দরকার। একেই বলে বিশ্লেষণ। ওকে, তাহলে বিশ্লেষণ কি, যেহেতু ঘটনাবলী প্রকৃতিতে খুবই জটিল অবস্থায় থাকে, এই জন্য আমাদের হচ্ছে তোমার পর্যবেক্ষণের যে কাজের সুবিধার্থে ঘটনাকে সরল অংশে ভাগ করে নিয়ে সেখান থেকে কোনটা প্রয়োজনীয় আর কোনটা অপ্রয়োজনীয় তা নির্ণয় করার যে হচ্ছে প্রসেসটা, তাকে আমরা বলছি বিশ্লেষণ। তোমাকে যদি প্রশ্ন করে বিশ্লেষণ কাকে বলে, তখন তোমার আনসার হচ্ছে এই। এই স্তরে আমরা ম্যালেরিয়া রোগের আক্রান্ত বিভিন্ন রোগীকে পর্যবেক্ষণ করি। এই রোগের সাথে যুক্ত বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থায় অগ্রবর্তী অনুবর্তী ঘটনাসমূহের প্রতি দৃষ্টি নিক্ষেপ করি এবং রোগটির সাথে মশার কামড়, জলাভূমি, বন জঙ্গল, পচা নর্দমা, রোগীর বয়স, কুঅভ্যাস, নেশা, খাদ্য ইত্যাদি ইত্যাদি বিষয়ের যে যোগাযোগ আছে সেগুলোকে আমরা হচ্ছে লক্ষ্য করি। অর্থাৎ আমরা এখন কোনটা এই রোগের জন্য প্রয়োজনীয়, কোনটা অপ্রয়োজনীয়, এই জিনিসগুলো নিরূপণ করবো। অর্থাৎ আমি এখন এই বিষয়টি বিশ্লেষণ করব। ঠিক আছে, তো পর্যবেক্ষণ ও বিশ্লেষণ হচ্ছে আমাদের আরোহণ অনুমানের দ্বিতীয় স্তর। ওকে, অপনয়ন। আচ্ছা, এই যে আমি হচ্ছে বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করে দেখলাম যে কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন সেটা আমি নির্ণয় করলাম। এখন যেটা অপ্রয়োজনীয় সেটা কি করতে হবে, এলিমিনেট করে দিতে হবে। সো এই এলিমিনেট বা অপনয়ন হচ্ছে তোমার সেই আরোহ অনুমানের তৃতীয় স্তর। কি দেখো, এটা আমরা একটু এক্সপ্লেনেশনটা দেখি এখানে কি আছে। এরপর আসে কি, অপনয়ন। নিরীক্ষিত বিষয়াদি সবগুলো নির্বাচিত ঘটনাটি ঘটার পক্ষে প্রয়োজনীয় নয়। এর মধ্যে কোনটা নির্বাচিত ঘটনার সাথে সবসময় উপস্থিত আর কোনটা মাঝে মাঝে উপস্থিত। এর মধ্যে প্রথম প্রকারের বিষয়গুলো হচ্ছে অপরিবর্তনীয় ও আবশ্যকীয় বিষয় এবং দ্বিতীয় প্রকারের বিষয়গুলো হচ্ছে আকস্মিক ও অবান্তর বিষয়। বৈজ্ঞানিক মত অনুসারে কোনো কার্যের কারণ হচ্ছে তার একটি অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, তাই আমরা কারণ নির্ণয়ের জন্য অপনয়ন প্রক্রিয়ার আশ্রয় নিই। অর্থাৎ আমরা নিরীক্ষিত বিষয়গুলোর মধ্য থেকে অবান্তর বা আকস্মিক বিষয়গুলোকে বাদ দিয়ে যে প্রয়োজনীয় বিষয়গুলো সেগুলোর উপরই ফোকাস করি বা আমাদের দৃষ্টি নিবদ্ধ করি। যুক্তিবিদ ব্যাকন পরিবেশ পরিবর্তনের মাধ্যমে অপনয়ন কার্যকে নির্ভুল করে তোলার নির্দেশ দিয়েছেন। তার মতে নির্বাচিত ঘটনাকে পরিবর্তিত পরিবেশের মধ্যে পরীক্ষা করলে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় বিষয়গুলো নির্ভরতার সাথে বেছে বেছে ফেলে দেওয়া যায়। ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে নিরীক্ষিত বিষয়গুলোর মধ্যে মশার কামড়, জলাভূমি, বনজঙ্গল, পচা নর্দমা ইত্যাদি বিষয়টি রোগীটির সাথে সবসময় কি হয়, উপস্থিত থাকে। অর্থাৎ এই সমস্ত জায়গাতেই কি হয়, ম্যালেরিয়া রোগবাহী যে মশাটা আছে সেই মশাটা উপস্থিত থাকে। আর বাকিগুলো কোন সময় উপস্থিত, কোন সময় অনুপস্থিত। কাজে অপনয়ন প্রক্রিয়ার সাহায্যে আমরা এইসব অবান্তর বিষয়গুলোকে আমাদের অনুসন্ধান থেকে বাদ দিয়ে দিতে পারি। প্রকল্প প্রণয়ন। এবার হচ্ছে প্রকল্প প্রণয়নের পালা। এটা হচ্ছে তোমার একটা হাইপোথিসিস দাঁড় করানো, যেটা আসলে কেন হয়েছে। ওকে, নির্বাচিত ঘটনার পক্ষে প্রয়োজনীয় এরূপ বিষয়গুলোর মধ্য থেকে আমরা যে কোনো একটিকে নির্বাচিত করার পর নির্বাচিত ঘটনার কারণ বলে আন্দাজ করি এবং অন্যগুলোকে আপাতত দূরে সরিয়ে রাখি। এরূপ সাময়িক যে আন্দাজ করা, এই সাময়িক আন্দাজ করাটাকে বলা হচ্ছে প্রকল্প প্রণয়ন। তাহলে প্রকল্প প্রণয়ন কি, আমি হচ্ছে একটা বিভিন্নভাবে বিষয়টিকে পরীক্ষা করার জন্য একটা সাময়িক যে আন্দাজ করি বা একটা নির্বাচিত ঘটনাটির কারণ হিসেবে আন্দাজ করে নিই, সেই সাময়িক যে আন্দাজটা সেটাকে বলতেছি কি, প্রকল্প প্রণয়ন। কারণ আবিষ্কারের ক্ষেত্রে প্রকল্প প্রণয়নের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ম্যালেরিয়া রোগের সাথে যেসব বিষয়কে সবসময় উপস্থিত থাকতে দেখা যাচ্ছে, তাদের মধ্যে যে কোনো একটি রোগীর কারণ হতে পারে। এরূপ অবস্থায় আমরা বিষয়গুলোর মধ্য থেকে যে কোনো একটিকে, অর্থাৎ মশার কামড়কে ম্যালেরিয়া রোগের কারণ বলে আন্দাজ করি। যুক্তিবিদ হুইওয়েল প্রকল্প প্রণয়নকে আরোহের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর বলে মনে করেছেন। সার্বিকীকরণ। এর পরের স্তরটা হচ্ছে সার্বিকীকরণ। আমাদের কল্পিত কারণটি যদি নিরীক্ষিত দৃষ্টান্ত ছাড়াও
আরও কিছু কিছু নতুন ক্ষেত্রে সমভাবে কাজ করতে দেখা যায়, তাহলে আমরা সিদ্ধান্ত করি যে কারণটি সব ক্ষেত্রে একইভাবে কাজ করবে। এভাবে বিশেষ কয়েকটি দৃষ্টান্তের উপর কোনো বিষয়ের প্রতিক্রিয়া পরীক্ষা করে সার্বিক সিদ্ধান্ত স্থাপন করাকে বলা হয় সার্বিকীকরণ। আমরা বিভিন্ন ক্ষেত্রে মশার কামড় থেকে ম্যালেরিয়া রোগ সংঘটিত হতে দেখি এবং এর থেকে সিদ্ধান্ত করি যে সকল ক্ষেত্রে মশার কামড় হচ্ছে ম্যালেরিয়া রোগের কারণ। যুক্তিবিদ মিলের মতে এটাই হচ্ছে আরোহের শেষ স্তর। তাহলে এই যে 6টা স্তর বা 6টা হচ্ছে তোমার ধাপকে ধাপে ধাপে আমার আরোহ অনুমানটাকে কিভাবে মানে স্তরীকরণ করতে হবে, শ্রেণী বিন্যাস তোমার করা যায়। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে সার্বিক যে হচ্ছে সিদ্ধান্তটা আছে, সেই সিদ্ধান্তটা যথার্থ কিনা সেই জন্য আমাকে কি করতে হবে, পরীক্ষামূলক সমর্থন আদায় করতে হবে। দেখো আমাদের প্রতিষ্ঠিত সার্বিক সিদ্ধান্তটি যথার্থ হলো কিনা, এর সাথে প্রতিটি বিশিষ্ট ঘটনাকে ব্যাখ্যা করা সম্ভব কিনা তা নিরূপণ করার জন্য সিদ্ধান্তটিকে পরীক্ষামূলকভাবে সমর্থন করা দরকার। যুক্তিবিদ ফাওলার বলেন, সমর্থন কোনো নতুন প্রমাণ নয়, এটা হলো এক প্রমাণ দিয়ে অন্য প্রমাণকে যাচাই করা। সমর্থন দুই প্রকার হতে পারে, প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন। প্রত্যক্ষ সমর্থনে আমরা বাস্তব ঘটনাবলী দিয়ে সিদ্ধান্তটিকে যাচাই করি, আর পরোক্ষ সমর্থনে অবরোহ পদ্ধতির সাহায্যে সার্বিক সিদ্ধান্তটিকে বিশেষ ঘটনার ক্ষেত্রে প্রয়োগ করে সেটি কার্যকরী হচ্ছে কিনা তা লক্ষ্য করি, অথবা সিদ্ধান্তটি থেকে আরেকটি ধারণা অনুমান করে তাকে বাস্তবের সাথে মিলিয়ে দেখি। যদি কার্যকরী হয় বা বাস্তবের সাথে মিলে যায়, তাহলে সিদ্ধান্তটি সমর্থিত হয়েছে বলে মনে করি। মশার কামড়কে ম্যালেরিয়া রোগের কারণ হিসেবে গ্রহণ করবার পর একে পরীক্ষামূলকভাবে সমর্থন করা দরকার। এই সমর্থন দুভাবে হতে পারে। আমরা যদি দেখি যে বাস্তব জগতে যাদের মশায় কামড়াচ্ছে তারাই এই রোগে ভুগছে, তাহলে সিদ্ধান্তটি প্রত্যক্ষভাবে সমর্থিত হবে। আবার যারা মশারি ব্যবহার করছে, অর্থাৎ যাদের মশায় কামড়াতে পারছে না তারাই এই রোগে ভুগছে না, তাহলে সিদ্ধান্তটি কি হবে, পরোক্ষভাবে সমর্থিত হবে। ওকে, যুক্তিবিদ জেমসের মতে আরোহের সবচেয়ে প্রয়োজনীয় স্তর হচ্ছে পরীক্ষামূলক সমর্থন। ওকে, আরোহ অনুমানের বিভিন্ন ধাপের আপেক্ষিক গুরুত্বটা একটু আলোচনা করি আমরা। আরোহ অনুমানের বিভিন্ন স্তর বা ধাপের আপেক্ষিক গুরুত্ব সম্বন্ধে যুক্তিবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তারা সবাই স্তরগুলো সংখ্যা সম্বন্ধেও একমত নন। যুক্তিবিদ ব্যাকন আরোহ পদ্ধতির বিভিন্ন ধাপের মধ্যে বিশ্লেষণ ও অপনয়নের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন। তার মতে আরোহের সাফল্য নির্ভর করে বিশ্লেষণ ও পরিবেশ পরিবর্তনের মাধ্যমে, অবান্তর বিষয়গুলো অপনয়নের উপর। অনুসন্ধান কাজ চালানোর সময় অপ্রয়োজনীয় অবান্তর বিষয়গুলোকে সঠিকভাবে অপনয়ন করতে না পারলে আমাদের পক্ষে সফলতার সাথে প্রকৃত কারণ খুঁজে বের করা সম্ভব হয়ে ওঠে না। অপরদিকে যুক্তিবিদ হুইওয়েল প্রকল্প প্রণয়নের উপর সবিশেষ গুরুত্ব অর্পণ করেছেন। তার মতে আরোহ অনুমান ঘটনা সংযোজন ছাড়া আর কিছুই নয়। আরোহ অনুমানের সাফল্য নির্ভর করে নিরীক্ষিত ঘটনাগুলিকে একত্রীকরণ করে কারণ সম্বন্ধে যথাযথভাবে একটি প্রকল্প প্রণয়নের উপর। তিনি মনে করেন প্রকল্প প্রণয়নের পর আরোহ অনুমানের আর কিছুই বাকি থাকে না। প্রকল্প প্রণয়ন আর সিদ্ধান্ত স্থাপন আসলে একই কথা। আবার যুক্তিবিদ মিল আরোহের বিভিন্ন ধাপগুলোর মধ্যে সামান্যীকরণের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। তার মতে আরোহ অনুমানের মূল উদ্দেশ্য হচ্ছে বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা। এটা কি সামান্যীকরণ হবে নাকি সার্বিকীকরণ হবে? এটা সম্ভবত সার্বিকীকরণ, ঠিক আছে। তো এই ওয়ার্ডটা নিয়ে তোমরা একটু হচ্ছে দেখিও, আমি হচ্ছে বইটাতে দেখি তোমাদের পরবর্তী ক্লাসে বা এটা হচ্ছে তোমাদের ঠিক করে দিব, কমেন্টে জানিয়ে দিব। ওকে ওকে সো বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা, এ ব্যাপারে প্রকল্প প্রণয়নের তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। বিশেষ দৃষ্টান্ত পরীক্ষা করে আরোহ অনুমান একবারই সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা যায়। তিনি মনে করেন যে সামান্যীকরণ হচ্ছে আরোহ পদ্ধতির শেষ স্তর। আচ্ছা, সার্বিকীকরণটাকেও সামান্যীকরণ বলা যেতে পারে, ঠিক আছে। এই ওয়ার্ডটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। সম্ভবত সার্বিকীকরণ আর সামান্যীকরণ একই ধরনের মিনিং বোঝায়, কিন্তু সামান্যীকরণ বলতে সেমই হওয়ার কথা। সার্বিকীকরণ যেহেতু তোমার সবকিছুর উপরে নিয়ে আসে, তো এটাকে সামান্যীকরণও বলা যেতে পারে, কিন্তু আমরা বইয়ে যেহেতু সার্বিকীকরণ পড়েছি এর আগে, তো সার্বিকীকরণ সামান্যীকরণের মধ্যে তোমরা আসলে কনফিউজ হয়ে যেও না। এটা আসলে সার্বিকীকরণ বলতে যা বোঝায় তাকেই বোঝাচ্ছে বা ইঙ্গিত করছে। ওকে, তাহলে সামান্যীকরণই হচ্ছে আরোহ পদ্ধতির শেষ স্তর। পুনরায় যুক্তিবিদ জ্যাবন্স আরোহ পদ্ধতির শেষ স্তর অর্থাৎ পরীক্ষামূলক সমর্থনের উপর অত্যধিক গুরুত্ব দিয়েছেন। তার মতে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থিত না হলে তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আরোহের মাধ্যমে প্রাপ্ত সিদ্ধান্তটি পরীক্ষামূলকভাবে সমর্থিত হওয়ার পরই তা একটি সার্বিক সত্যরূপে প্রতিষ্ঠা লাভ করে। সুতরাং পরীক্ষামূলক সমর্থন হচ্ছে আরোহের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ স্তর। উপরের মতবাদগুলো পরীক্ষা করলে বলা যায় যে আরোহ পদ্ধতির কোনো একটি স্তরে এককভাবে গুরুত্বপূর্ণ নয়। আরোহ অনুমানের সিদ্ধান্ত যে সার্বিক সত্য প্রতিষ্ঠা করবার চেষ্টা করা হয় তার সাফল্য নির্ভর করে সবগুলো পদ্ধতির যথাযথ প্রয়োগের উপর। সার্বিক সত্য প্রতিষ্ঠার ব্যাপারে পর্যবেক্ষণ, অপনয়ন, প্রকল্প প্রণয়ন, সামান্যীকরণ বা সার্বিকীকরণ, পরীক্ষামূলক সমর্থন কোনোটিকে উপেক্ষা করা সম্ভব না। এদের সবগুলি সমানভাবে গুরুত্বপূর্ণ। এদের একটিকে বাদ দিয়ে অন্যটিকে নিয়ে সফলতার সাথে লক্ষ্য অর্জন করা যায় না। আচ্ছা, আরোহের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা একটু দেখি। আরোহ অনুমানে আমরা বিশেষ কয়েকটি দৃষ্টান্ত পরীক্ষা করে একটি সার্বিক ধারণায় উপনীত হয়।
যুক্তিবিদদের মতে শুধুমাত্র সার্বিক ধারণা প্রতিষ্ঠার খাতিরে নয়, আমাদের বাস্তব জীবনে চলার পথেও আরোহ অনুমানের যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। কি কি প্রয়োজনীয়তা দেখো। প্রথমত, আরোহ অবরোহ অনুমানের সার্বিক আরোহ কি করে, অবরোহ অনুমানের যে সার্বিক যুক্তিবাক্য বা আশ্রয় বাক্যগুলো আছে সেগুলোকে সরবরাহ করে। অবরোহ অনুমানে আমরা সার্বিক যুক্তিবাক্য থেকে বিশেষ যুক্তিবাক্য অথবা বেশি ব্যাপক সার্বিক যুক্তিবাক্য থেকে কম ব্যাপক সার্বিক যুক্তিবাক্য অনুমান করি। অবরোহ অনুমানে যেসব সার্বিক যুক্তিবাক্য ব্যবহার করা হয় তাদেরকে সত্য বলে ধরে নেওয়া হয়, তাদের সত্যতাকে প্রমাণ করার কোনো চেষ্টা করা হয় না। আরোহ অনুমানের কাজই হচ্ছে কি এসব সার্বিক যুক্তিবাক্যের যে সত্যতাকে আবিষ্কার ও কি করা, প্রমাণ করা। তো এটাকে হচ্ছে আরোহ অনুমানের মাধ্যমে প্রথমে কি করা হয়, আবিষ্কার ও প্রমাণ করা হয়, তারপর অবরোহ অনুমানের জন্য সাপ্লাই করা হয় বা অবরোহ অনুমানের জন্য সরবরাহ করা হয়। অবরোহ অনুমানে ব্যবহৃত সার্বিক যুক্তিবাক্যগুলোর মধ্যে খুব কম সংখ্যক যুক্তিবাক্য স্বতঃসিদ্ধ সত্য হিসেবে স্বীকৃত। এদের অধিকাংশ যুক্তিবাক্যই আরোহ অনুমান কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে। দ্বিতীয়ত, যুক্তিবিদ্যার উদ্দেশ্য হচ্ছে সত্যতাকে অর্জন করা। আমরা জানি যে সত্যতা দুই প্রকার, রূপগত এবং হচ্ছে তোমার বস্তুগত সত্যতা। কিন্তু আসলে সত্যতা এক অখণ্ড জিনিস। রূপগত বস্তুগত সত্যতা এর দুটি ভিন্ন দিক মাত্র, যার মধ্যে উভয় দিকই বর্তমান, সেটি হচ্ছে কি প্রকৃত সত্য। অবরোহ আমাদেরকে কেবল রূপগত সত্যতা দিতে পারে। বস্তুগত সত্যতা প্রতিষ্ঠিত করে পূর্ণ সত্যতাকে অর্জন করার জন্য আমাদেরকে অবশ্যই আরোহের দ্বারপ্রান্তে উপস্থিত হতে হয়। তৃতীয়ত, আরোহ বৈজ্ঞানিক আবিষ্কারের পথকে সুগম করে। বিজ্ঞান প্রয়োজনীয় ঘটনাবলী অনুসন্ধানের মাধ্যমে সাধারণ সত্য প্রতিষ্ঠার সময় আরোহ পদ্ধতি অনুসরণ করে। বৈজ্ঞানিকদের অনুসৃত পদ্ধতি হচ্ছে আরোহ পদ্ধতি। কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য বৈজ্ঞানিক গবেষণায় আরোহ পদ্ধতির বিভিন্ন স্তর যথা পর্যবেক্ষণ, প্রকল্প প্রণয়ন, সামান্যীকরণ ইত্যাদি অনুসরণ করা হয়। অর্থাৎ আরোহ বিজ্ঞান সাধনার পদ্ধতি সরবরাহ করে, বৈজ্ঞানিক আবিষ্কারের কাজকে সহজতর করে। চতুর্থত, আরোহ প্রকৃতির অন্তর্নিহিত ঐক্য শৃঙ্খলার বিষয়টি প্রকাশ করে। আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে প্রকৃতি অনিয়ম, বিশৃঙ্খলা, আকস্মিকতায় ভরপুর। কিন্তু আরোহ পদ্ধতি অনুসরণ করে প্রকৃতির ঘটনাবলী পর্যবেক্ষণ করলে জানা যায় প্রকৃতি একটি নিয়মের রাজত্ব। এখানে প্রতিটি ঘটনাই কার্যকর নিয়মের অন্তর্ভুক্ত। এখানে বিনা কারণে কোনো কিছুই ঘটে না। প্রকৃতির আকস্মিকতার কোনো বালাই নেই। প্রকৃতি একই পরিস্থিতিতে সবসময় একই রূপ আচরণ করে। পঞ্চমত, আরোহ সার্বিক নিয়ম আবিষ্কার ও প্রমাণের মাধ্যমে আমাদেরকে ভবিষ্যৎ অনুসন্ধানের কাজে সহায়তা করে। আরোহ পদ্ধতির সাহায্যে একটি নিয়ম প্রতিষ্ঠা লাভের পর সেটি আবার ভবিষ্যৎ অনুসন্ধানের যাত্রাবিন্দু হিসেবে ব্যবহৃত হয় বা কাজ করে। ষষ্ঠত, আরোহ মানুষের মন থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করতে সাহায্য করে। মানুষ সমাজবদ্ধ জীব, তাই কিছু কিছু কুসংস্কার তাদের মনে দানা বেঁধে থাকে। আরোহ পদ্ধতির সাহায্যে বাস্তব ঘটনাবলী পর্যবেক্ষণ করবার সময় আমরা প্রকৃতির নিয়ম কানুন সম্বন্ধে অবহিত হই। প্রকৃতিতে ঘটনাবলী কিভাবে ঘটে সে সম্বন্ধে জ্ঞান লাভ করি। ফলে অলৌকিক অতি প্রকৃত ঘটনাবলী সম্বন্ধে আমাদের বিশ্বাসে ভাঙন ধরে। আমরা এগুলো থেকে মুক্তি লাভ করি। ওকে, আরোহের ভিত্তি ও প্রকারভেদগুলো আমরা একটু দেখি চলো। আরোহর প্রকারভেদ আলোচনার ক্ষেত্রে যুক্তিবিদ মিল কর্তৃক প্রদর্শিত প্রকারভেদই আমাদের জন্য অনুসরণীয়। তিনি আরোহ অনুমানকে দুভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে প্রকৃত আরোহ এবং আরেকটি হচ্ছে অপ্রকৃত আরোহ। মিলের মতে যেসব আরোহ প্রক্রিয়ার মধ্যে আরোহের মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহমূলক লম্ফ বর্তমান, তাদেরকে বলছে প্রকৃত আরোহ। আর যেসব আরোহ প্রক্রিয়া দেখতেই শুধু আরোহের মতো কিন্তু তাদের মধ্যে আরোহের মূল বৈশিষ্ট্য অনুপস্থিত, তাদেরকে অপ্রকৃত আরোহ বা তথাকথিত অসঙ্গত আরোহ বলে। মিলের পর প্রকৃত আরোহকে তিন ভাগ করেছেন, একটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং আরেকটি সাদৃশ্যানুমান। আবার অপ্রকৃত আরোহকেও তিন ভাগে ভাগ করেছেন, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন বলে। সুতরাং আরোহ সর্বমোট 6 প্রকার: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যানুমান, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন। এই যে তোমার ছকের মাধ্যমে এই পুরো আরোহের বিষয়টাকে প্রকাশ করা হয়েছে। আচ্ছা, আরোহের ভিত্তি কি কি? আরোহের ভিত্তি বলতে আমরা যেসব প্রক্রিয়াকে বুঝি যাদের উপর দাঁড়া এক মিনিট। ওকে, আচ্ছা, আরোহের ভিত্তি বলতে কি কি বোঝায়? আরোহের ভিত্তি বলতে আমরা সেসব প্রক্রিয়াকে বুঝি যাদের উপর নির্ভর করে আরোহ অনুমান সম্ভব করে তোলা হয়। আরোহ অনুমানের লক্ষ্য কি? আরোহ অনুমানের লক্ষ্য হচ্ছে আকারগত এবং বস্তুগত উভয় সত্যকেই নিশ্চিত করা। আরোহের প্রথম লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে তোমার বিষয় হচ্ছে অনুমানের যে নিয়মগুলো আছে সেগুলোকে ঠিকঠাক মতো অনুসরণ করা হয়েছে কিনা সেদিকে ফোকাস করা। দ্বিতীয় লক্ষণীয় বিষয় হচ্ছে অনুমানের বিষয়বস্তুর সাথে বাস্তব জগতের মিল বা সঙ্গতি আছে কিনা সেটা নিশ্চিত করা। আরোহ অনুমানে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্ত সংগ্রহ করি এবং বিজ্ঞানের দুটি প্রতিষ্ঠিত নিয়মের উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। ফলে সিদ্ধান্তটি আকারগত ও বস্তুগত উভয় দিক থেকেই সত্য হয়। এই দুই প্রকার সত্যতাকে অর্জন করার জন্য আরোহের দুটি পৃথক ভিত্তি আছে। এই ভিত্তি দুটির নাম আকারগত ভিত্তি ও বস্তুগত ভিত্তি। সুতরাং আরোহের ভিত্তি কয় প্রকার? দুই প্রকার, আকারগত ভিত্তি এবং আরেকটি হচ্ছে কি বস্তুগত ভিত্তি। আরোহের আকারগত ভিত্তি বলতে আমরা বুঝি এমন কয়েকটি মৌলিক নিয়ম যাদের উপর নির্ভর করে আরোহ অনুমানের সিদ্ধান্ত স্থাপন করা সম্ভব হয়।
আর আরোহের বস্তুগত ভিত্তি বলতে আমরা বুঝি এমন কয়েকটা প্রক্রিয়া যা হচ্ছে তোমার আরোহ অনুমানের যে আশ্রয় বাক্যগুলো সরবরাহ করে এবং সিদ্ধান্তের বস্তুগত সত্যতার উপর নিশ্চয়তা দেয় বা নিশ্চয়তা প্রদান করে। আরোহের আকারগত ভিত্তি হলো প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি ও কার্যকরণ নিয়ম। কেননা এই দুটি নিয়মকে অনুসরণ করে আরোহের সিদ্ধান্ত অনুমান করা হয়। আর আরোহের বস্তুগত ভিত্তি হলো নিরীক্ষণ ও পরীক্ষণ। আচ্ছা, তাহলে আকারগত ভিত্তি কি কি? আকারগত ভিত্তি হলো তোমার প্রকৃতির যে নিয়মগুলো আছে, মানে কার্যকরণ নীতি এবং হচ্ছে তোমার নিয়ম অনুবর্তিতা নীতি সেগুলা। আর হচ্ছে তোমার বস্তুগত যে ভিত্তি আছে সেই ভিত্তিটা হচ্ছে তোমার নিরীক্ষণ এবং পর্যবেক্ষণ। ঠিক আছে, ওকে। কেন? কারণ প্রথমে হচ্ছে এই যে তোমার আকারগত ভিত্তি, এই দুইটা নিয়মের উপর, প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি ও কার্যকরণ নীতির উপর নির্ভর করে তোমার আরোহের সিদ্ধান্ত অনুমান করা হয়। আর তোমার নিরীক্ষণের উপরে এই যে তোমার হচ্ছে পরীক্ষণ, এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের হচ্ছে আরোহের যে আশ্রয় বাক্যগুলো আছে সেগুলো সরবরাহকৃত হয়। সুতরাং এই দুইটাকে আমরা বলতে পারি হচ্ছে আরোহের ভিত্তি বলে। ওকে, আচ্ছা, প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতিটা আসলে কি? প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি একটা সার্বিক নিয়ম। কিরকম নিয়ম? একটা সার্বিক নিয়ম। বিশ্বজগতের মধ্যে যা কিছু আছে এবং যা কিছু ঘটে সবকিছুই প্রকৃতির এই নিয়মের অধীন। ঠিক আছে, এই নীতি অনুসারে জগতের সবকিছু নিয়মিতভাবে এবং ধারাবাহিকভাবে ঘটতে থাকে। এই যে দেখো, সবকিছু ধারাবাহিকভাবে এবং সুশৃঙ্খলভাবে, মানে নিয়মিত মানে হচ্ছে তোমার সুশৃঙ্খলভাবে, একদম কোনো রকম অনিয়ম ছাড়াই হচ্ছে তোমার ঘটতে থাকে। জগতের কোনো কিছুর পক্ষে এই সর্বব্যাপক নিয়মের বাইরে অবস্থান করা সম্ভব নয়। ফলে জগতের বা প্রকৃতির সার্বিক কাজকর্ম ও গতিবিধি সবসময় একই রূপে পরিচালিত হচ্ছে এবং প্রকৃতির সামগ্রিক রূপ অপরিবর্তিত থেকে যাচ্ছে। প্রকৃতির এই সমরূপতা থেকে আমাদের বোঝা উচিত নয় যে প্রকৃতিতে কোনো বৈচিত্র্য নেই। এরকম কোনো বিষয় না যে প্রকৃতিতে কোনো বৈচিত্র্য নাই, আছে। কিন্তু যে ঘটনাগুলো আমরা নর্মালি দেখি, বা প্রকৃতি সবসময় একটা নিয়ম শৃঙ্খলার অধীনে কাজ করতে পছন্দ করে এবং তাই হয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত তার নিয়মকে বাহ্যিকভাবে ব্যত্যয় ঘটানো হচ্ছে। ওকে, সো দেখো, প্রকৃতির দিকে তাকালে আমরা দেখতে পাই যে প্রকৃতি অপরূপ বৈচিত্র্যে ভরপুর। এর প্রতিটি ভিন্ন ঘটনায় এক একটি ভিন্ন কারণের সাথে যুক্ত। যুক্তিবিদ মিল বলেন, এবছরে কোনো যেমন বৃষ্টিপাত ও চমৎকার আবহাওয়া পাওয়া গেল, পরবর্তী বছরগুলোতে ঠিক তেমন বৃষ্টিপাত ও চমৎকার আবহাওয়া পাওয়া যাবে এই কথা কেউই বিশ্বাস করে না। কেউই প্রতি রাতে একই স্বপ্ন দেখার প্রত্যাশা করে না। বস্তুত প্রকৃতির ঘটনা প্রবাহ শুধু একানুবর্তী নয়, বরং সীমাহীন বৈচিত্র্য পরিপূর্ণ। কিন্তু এই জিনিসগুলো যেমন ঘটে না বা ঘটার কথা মানুষ ভাবে না, তেমনই কি প্রত্যেকদিন সূর্য হচ্ছে তোমার পূর্ব দিক থেকে উদয় হবে এবং পশ্চিম দিকে অস্ত যাবে, এই নিয়মে কিন্তু ব্যত্যয় ঘটে নাই। ঠিক আছে, তার মানে প্রকৃতির নিয়মের ভিতরে আসলে অনেক ধরনের বৈচিত্র্য রয়েছে এবং সেই বৈচিত্র্যগুলোই আসলে প্রকৃতিকে খুবই বৈচিত্র্যপূর্ণ এবং সুন্দর করে তোলে। ওকে, কার্ভেথ রিড বলেন, বহুদিক দিয়েই প্রকৃতিতে নিয়মানুবর্তী বলে মনে হয় না। বস্তুসমূহের আকার, গঠন, বর্ণ ও অন্যান্য গুণের অন্তহীন তারতম্য রয়েছে। বায়ু আবহাওয়ার অনিশ্চয়তা প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। বাণিজ্য ও রাজনীতির উত্থান পতন বিস্ময়ে ভরপুর। প্রকৃতিতে নানা কারণে বা নানা ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটে থাকে, যেমন হচ্ছে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, তারপর হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি। এসব দেখে আসলে মনে হয় না যে প্রকৃতিতে কোনো নিয়ম কারণ আছে বলে। ঠিক আছে, কিন্তু কি প্রকৃতিতে নিয়মের ব্যত্যয় কি খুব দেখতে পাই আমরা? প্রতিদিন দিনের পর রাত হচ্ছে, রাতের পর আবার দিন হচ্ছে। এই যে তোমার সূর্যাস্ত বা সূর্যোদয়, এই সব কিছুকে কেন্দ্র করেছে তোমার হচ্ছে নিয়মানুবর্তিতার অংশ বা নিয়মানুবর্তিতার অনুসারিতে এই জিনিসটা প্রকৃতিতে সবসময় দেখা যায়। ওকে, তবে এই ধরনের বিচিত্র আকস্মিক ঘটনার উপস্থিতি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির পরিপন্থী নয়। এই নীতির বক্তব্য এই নয় যে প্রকৃতিতে কোনো বিচিত্র ঘটনা ঘটবে না অথবা প্রকৃতিতে সবসময় একই ধরনের ঘটনা ঘটবে। নীতিটির মূল কথা হচ্ছে প্রকৃতিতে যত ধরনের ঘটনাই ঘটুক না কেন, তারা সবাই প্রাকৃতিক নিয়ম কানুনের অধীন। প্রকৃতিতে বিচিত্র ঘটনা ঘটবে, এটা খুবই স্বাভাবিক। তবে এখানে যে কোনো ঘটনাই ঘটুক না কেন তা একটা নির্দিষ্ট নিয়মের অধীন। ঠিক আছে, একটা নির্দিষ্ট নিয়মের অধীন। আবার কোথায় দাঁড়াও, যে ঘটনাই ঘটুক না কেন সেটার পিছনে একটা কারণ থাকবে। ওকে, তো এখানে আমরা প্রকৃতির যে নিয়মানুবর্তিতা নীতির মধ্যে কার্যকারণ সম্পর্ক কিছুটা খুঁজে পেতে পারি। আচ্ছা, সেটা নিয়ে আমরা পরে ডিটেলে আলোচনা করব। তারপর দেখো, আমরা জানি যে এই জগৎ পরিবর্তনশীল। এখানে হুবহু একই প্রকারের কারণের পুনরাবৃত্তি বড় একটা হয় না। তাই প্রকৃতিতে বিচিত্র ঘটনা ঘটতে দেখা যায়। যে পরিমাণ নিম্নচাপ সৃষ্টি হওয়ার জন্য কোনো স্থানে একদিন যে আকারে ঘূর্ণিঝড় হয়, ঠিক সেই পরিমাণে নিম্নচাপ সৃষ্টি না হওয়ার ফলে সে স্থানে অন্যদিনে সে আকারে ঘূর্ণিঝড় হয় না। তবে পরিবেশ পরিস্থিতি ঠিক একই রূপ থাকলে প্রকৃতিতে সবসময় একই রূপ ঘটনা করতে বাধ্য। যে অবস্থার পরিপ্রেক্ষিতে অতীতে ভূমিকম্প, চন্দ্রগ্রহণ ইত্যাদি ঘটেছে, সে অবস্থার পুনরাবৃত্তি ঘটলে ভবিষ্যতেও আবার ভূমিকম্প, চন্দ্রগ্রহণ ইত্যাদি ঘটবে। অর্থাৎ তোমার যে নিয়মানুবর্তিতা নীতি আছে, সেই নিয়মানুবর্তিতা নীতিটা কি, একই ধরনের পরিস্থিতিতে যদি একই রকম ঘটনা ঘটে তাহলে সেটার পরিপ্রেক্ষিতে যে ঘটনাটা আগে ঘটেছে পুনরায় সেটাই ঘটবে। যেমন ধরো, যদি এরকম হয় যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে একটা জিনিসের হচ্ছে তোমার
কি বলে এটাকে পরিস্ফুটন হয় বা ওটা হচ্ছে ফুটে ওঠে, সেটা 49 ডিগ্রি ওরকম সব সেট আপ ঠিক রেখে যদি তুমি তাপমাত্রাটা 49 ডিগ্রি রাখো তাহলে হয়তো সেটা ফুটবে না, কিন্তু 50 ডিগ্রি রাখলে সেটা ফুটতে বাধ্য। ওরকম একটা বিষয় আর কি, যে প্রকৃতিতে সবসময় একই রূপ ঘটনা ঘটতে বাধ্য কখন, যদি হচ্ছে পরিবেশ ও পরিস্থিতি ঠিক একই রকম থাকে। তাহলে দেখো যে অবস্থার পরিপ্রেক্ষিতে অতীতে, মানে যে অবস্থার পরিপ্রেক্ষিতে যেরকম সিচুয়েশনে আগে হচ্ছে তোমার ভূমিকম্প, ঘূর্ণিঝড় ইত্যাদি হয়েছে, সেই অবস্থা যদি আবার পুনরাবৃত্তি ঘটে তাহলে আবার কি হবে, ভূমিকম্প, চন্দ্রগ্রহণ ইত্যাদি ঘটবে। ওকে, আচ্ছা, যুক্তিবিজ্ঞানের মতে প্রকৃতিতে বিভিন্ন বিভাগ রয়েছে এবং বিভিন্ন বিভাগকে নিয়ন্ত্রণ করছে বিভিন্ন নিয়ম। তাই তিনি বলেন প্রকৃতির নিয়মানুবর্তিতা এক নয় বহু। প্রকৃতির এক একটি বিভাগের উপর ভিত্তি করে গড়ে উঠেছে বিজ্ঞানের এক একটি শাখা। প্রতিটি শাখায় তার নিজস্ব বিভাগের ঘটনাবলী নিয়ে গবেষণারত। দেখা যাচ্ছে প্রতিটি শাখায় কিছু কিছু নির্দিষ্ট নিয়ম দ্বারা পরিচালিত হচ্ছে, যেমন পদার্থবিজ্ঞান শাখা মধ্যাকর্ষণ নিয়মের দ্বারা পরিচালিত, প্রাণীবিজ্ঞান শাখা বংশগতির নিয়ম দ্বারা পরিচালিত এবং রসায়ন বিজ্ঞান শাখা নির্দিষ্ট অনুপাতের যে হচ্ছে নিয়ম আছে সেটা দিয়ে পরিচালিত। তাহলে দেখা যায় যে আমার যে বিজ্ঞানের মানে কি বলে এটাকে প্রকৃতিতে যে ঘটনাগুলো আমরা ঘটে আসতে দেখেছি সেই ঘটনাগুলো কোনো না কোনো নিয়মের অন্তর্ভুক্ত। দ্যাটস ইট। আচ্ছা, তবে ভিন্ন ভিন্ন বিভাগের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম থাকলেও এই বিভাগগুলো একে অপর থেকে একেবারে বিচ্ছিন্ন নয়, এরা ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। প্রকৃতি হচ্ছে পরস্পর সংযুক্ত অংশসমূহের একটি সমষ্টি। এখানে অংশ সমগ্র দ্বারা এবং সমগ্র অংশ দ্বারা পরিচালিত, অর্থাৎ যে পুরা সিচুয়েশনটা আছে সেটাকে তুমি ছোট ছোট ভাগ করে কন্ট্রোল করতে পারবে, বা ছোট ছোট যে কন্ট্রোলগুলো আছে বা ছোট ছোট যে ভাগগুলো আছে সেগুলো আসলে পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করা সম্ভব। ওকে, এই জন্যই বলেছে যে এখানে অংশ সমগ্র দ্বারা এবং সমগ্র অংশ দ্বারা পরিচালিত। এর বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন নিয়ম থাকলেও তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এসব ভিন্ন ভিন্ন নিয়ম একই অখণ্ড নিয়মের অন্তর্ভুক্ত। যুক্তিবিদ ওয়েলটনের মতে প্রকৃতি হচ্ছে এক অখণ্ড সমষ্টি। এর বিভিন্ন বিভাগের ঘটনাবলী ভিন্ন ভিন্ন নিয়মের মাধ্যমে নয়, বরং একটি মাত্র সার্বিক নিয়মের দ্বারা পরিচালিত হয়, সেটি হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। ওকে, তাই তিনি প্রকৃতির নিয়মানুবর্তিতাকে প্রকৃতির ঐক্য নামে অভিহিত করেছেন। তিনি প্রকৃতির নিয়মানুবর্তিতাকে প্রকৃতির কি বলেছেন, প্রকৃতির ঐক্য নামে অভিহিত করেছেন। তিনি বলেন প্রকৃতির ঐক্য বলতে আমরা বুঝি না যে বিশ্ব প্রকৃতি একটি অপরিবর্তনীয় সমষ্টি, বরং এর দ্বারা আমরা বুঝি যে প্রকৃতি হচ্ছে একটি শৃঙ্খলাবদ্ধ সত্তা যা তার অংশসমূহের অন্তহীন পরিবর্তনের মধ্য দিয়েও সমগ্র হিসেবে নিজেকে অপরিবর্তিত রাখে। সুতরাং আমরা সিদ্ধান্তে আসতে পারি যে প্রকৃতি হচ্ছে নিয়মের রাজত্ব, এখানে সবকিছুই নিয়ম কানুন অনুসারে ঘটে। প্রকৃতি হচ্ছে বৈচিত্র্যের মধ্যে একানুরূপ, বিভেদের মধ্যে ঐক্য। প্রকৃতি একটি বিশৃঙ্খলা নয়, বরং একটি শৃঙ্খলা। আচ্ছা, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির সাথে আরোহের সম্বন্ধটা আসলে কিরকম একটু দেখি আমরা। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের একটি রূপগত ভিত্তি। আরোহ অনুমানে আমরা কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পরীক্ষা করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। এখানে আমরা কিছু থেকে সমগ্রে, জানা থেকে অজানায় পদার্পণ করি। কিন্তু প্রশ্ন হলো কিসের উপর ভিত্তি করে আমরা এইভাবে বিশেষ জ্ঞান থেকে সার্বিক জ্ঞানে উপনীত হই। এর একটি ভিত্তি হলো প্রকৃতির নিয়মানুবর্তিতার উপরে আমাদের যে বিশ্বাসটা আছে সেই বিশ্বাস। এই নিয়মের উপর নির্ভর করবার ফলেই মাত্র কয়েকটি দৃষ্টান্ত পরীক্ষা করে আমাদের পক্ষে একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা সম্ভব হয়। অর্থাৎ প্রকৃতির যে নিয়মানুবর্তিতা নীতি আছে সেটাকে আমরা বিশ্বাস করি, এবং সেই বিশ্বাসেই আমরা হচ্ছে দেখি যে কয়েকটা জিনিসকে যখন আমরা সেম ক্যাটাগরিতে বা সেম ভাবে ফাংশন করতে দেখি বা কাজ করতে দেখি, তখন সেগুলোর উপর বেস করে ওই ক্যাটাগরি বা ওই ধরনের যে জিনিসগুলো বা ওই ধরনের যে কাজগুলো আছে সেগুলোর প্রতি একই রকম নীতি বা একই রকম নিয়ম হচ্ছে আরোপণ করি। ওকে, আচ্ছা দেখো, এই বিশ্বাসে বলিয়ান হয়ে আমরা সহজেই জানা থেকে অজানায়, বিশেষ থেকে সার্বিকে গমন করতে পারি। প্রকৃতির নিয়মানুবর্তিতায় আস্থা আছে বলেই আমরা কয়েকজন মানুষের মৃত্যু লক্ষ্য করে সকল মানুষের মরণশীলতা অনুমান করতে পারি। তাই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে আরোহের রূপগত ভিত্তি বলা হয়। তাহলে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কি? প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি হচ্ছে আরোহের রূপগত ভিত্তি। ওকে, প্রকৃতির ঐক্য। এই প্রকৃতিতে বিভিন্ন বিভাগ আছে, বিভিন্ন বিভাগের ঘটনাবলীর ব্যাখ্যার জন্য বিভিন্ন নিয়ম আবিষ্কৃত হয়েছে। তবে ভিন্ন ভিন্ন বিভাগের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম থাকলেও এই বিভাগগুলো একে অপর থেকে একেবারে বিচ্ছিন্ন নয়, এরা ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। প্রকৃতি হলো পরস্পর সম্পর্কযুক্ত বা পরস্পর সংযুক্ত অংশসমূহের একটি সমষ্টি। এখানে অংশ সমগ্র দ্বারা পরিচালিত হয়। এর বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন নিয়ম থাকলেও তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এসব ভিন্ন ভিন্ন নিয়ম একই অখণ্ড নিয়মের অন্তর্ভুক্ত। আচ্ছা, মানে একই কথা বারবার রিপিট হচ্ছে এই জায়গাতে। তোমার হচ্ছে প্রকৃতির ঐক্য নিয়ে আমরা অলরেডি একটু আগে পড়ে এসেছি, ওয়েলটনের যুক্তিও দেখেছি। আচ্ছা, আবার দেখি, মানে পড়াগুলা যদি একটু ভালোভাবে নোটিস করো তাহলে এই পড়ার মধ্যে মানে আমরা যে হচ্ছে তোমাদের লেকচারগুলো নিচ্ছি, যে ক্লাসগুলো নিচ্ছি, সেগুলো যদি একটু ভালো করে দেখে যাও, তোমার তো হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে করলে তোমার নিজের পড়া এমনিতেই সব ক্লিয়ার হয়ে যায়। মানে একই কথা বারবার রিপিট হতে থাকে, তোমাদেরও রিপিট হতে থাকে, পড়াটাও হচ্ছে তোমাদের ভালোভাবে ব্রেনে ফাংশন করে বা ব্রেনে বসে যায়। একটু খালি নিয়ম মাফিক
চলাফেরা করো, একটু খালি হচ্ছে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, দেখবা ক্লাস করলে তোমাদের হচ্ছে পড়াশোনাটা অত বেশি কঠিন বলে মনে হচ্ছে না। আচ্ছা, যাই দেখছিলাম। ওকে, যুক্তিবিদ ওয়েলটনের মতে প্রকৃতি হচ্ছে এক অখণ্ড সমষ্টি, এর বিভিন্ন বিভাগের ঘটনাগুলি ভিন্ন ভিন্ন নিয়মের মাধ্যমে নয় বরং একটা সার্বিক নিয়মের মাধ্যমে পরিচালিত হয়। তিনি বলেন, প্রকৃতির ঐক্য বলতে আমরা বুঝি না যে বিশ্ব প্রকৃতি একটি অপরিবর্তনীয় সমষ্টি, বরং এর দ্বারা আমরা বুঝি যে প্রকৃতি হচ্ছে একটি শৃঙ্খলাবদ্ধ সত্তা, যা তার অংশসমূহের অন্তহীন পরিবর্তনের মধ্য দিয়েও সমগ্র হিসেবে নিজেকে অপরিবর্তিত রাখে। সুতরাং প্রকৃতি হচ্ছে বৈচিত্র্যের মধ্যে একানুরূপ, বিভেদের মধ্যে ঐক্য। ওকে, প্রকৃতি এরূপ বিশৃঙ্খলা নয় বরং একটি শৃঙ্খলা। ওকে, এরই মাধ্যমে আমাদের প্রথম লেকচার যেটা আছে সেটা সম্পন্ন হয়। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।